আমার ছোটবেলাটা কাটে খুবই মানে খুবই ভালো। একটা বাবা মা, সে রিক্সা চালক হোক তার বাবা, অথবা তার বাবা একটা কোটিপতি হোক, সে তার ছেলে অথবা তার মেয়ে অথবা তার ফ্যামিলিকে খুব অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, আগে দেখে জিনিসটা। তো ছোটবেলা থেকে দেখতাম যে সব কিছুতেই আম্মা থাকতো কি থাকতো না সঠিক জানি না, মানে বাবা সবসময় আমার সাথে থাকতো। মানে উনি কাজে ব্যস্ত থাকলেও আব্বু এটা দরকার, আচ্ছা আজকে না কালকে, আচ্ছা একটু পরে, কিন্তু জিনিসটা হাজির। তার বড় ছেলে ছিলাম আমি, আমার বাবা বংশের বড় ছেলে, ওনার ঘরে প্রথম আমি, মানে খুবই আমাদের ফ্যামিলিটি একটু বড়। আমার বাবা, আমি শুনছি যতটুকু, প্রথম প্রথম নাকি বাবা একটা ওনার মামার আন্ডারে চাকরি করতো, একটা জব করতো, আপনার গাড়িতে ট্রাকের একটা জব করতো, মানে ট্রাক দেখশন করতো আর কি, এরকম টাইপ। তো বাবার বিয়ে হওয়ার পর, মানে আমি হওয়ার পরে উনি ওনার মামার ওনাকে বলে যে ব্যবসা যেহেতু শিখছো হালকা পাতলা, তাহলে কিছু টাকা থাকলে একটা ট্রাক নিয়ে তুমি ব্যবসা করতে পারো, তোমার কোনো আপত্তি নেই। তো আমার বাবার জীবনের যাত্রা শুরু হয় ওইটা দিয়ে। আচ্ছা। তো আমার দাদা আবার খুব একটা নামি দামি ব্যক্তি ছিলেন আমাদের এলাকায়, ওই হিসাবে মানে আমার বাবাকে সিএমবিতে, মানে সিএমবি বলতে গেলে যেটা আর কি কালকে আমি বলছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্ট, যে যারা কাজ করে। তো আমাদের মুন্সিগঞ্জ জেলা শুনতাম যে আবু এখানে কন্ট্রাক্টরি করে। যখন আমি ক্লাস 3-তে 4-এ, তখন আমি ব্যাংক লোন স্কুলে পড়ি, বাংলাদেশ আদর্শ ব্যাংক উচ্চ বিদ্যালয়, এটা ঢাকা আইজি গেটে অবস্থিত। জি। তো খুব ভালো স্কুল। তো কোন ক্লাসের গল্প বলছেন এটা? এটা ক্লাস 4। ক্লাস 4-এ, ওকে। ক্লাস 4। তো ক্লাস 4-এ হওয়ার পরে মানে আমার ছোট ভাই তখন আর কি, এটা তখন 95। তো 95-এর সময় তখন আমার ছোট ভাই হয়। তো ক্লাস 5-এ উঠি, তখন আমার ছোট ভাইয়ের 1 বছর হয়। তো বাবা নাম বলবো না, যার রেস্টুরেন্টই মতিঝিলে, মানে খুব উনার উদ্বোধন করায়, মানে আব্বার ফ্রেন্ড, আমার ছোট ভাইয়ের জন্য একটা হিউজ, মানে এখন মেজো ভাই, মানে হিউজ একটা পার্টির অনুষ্ঠান রাখে। অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে চাইনিজ রেস্টুরেন্টে, সবাইকে আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব পার্টনার যারা ছিলেন সবাইকে। আপনার বার্থডেতে? না, আমার ছোট ভাইয়ের বার্থডে। আপনার ছোট ভাইয়ের বার্থডে? আমার ছোট ভাইয়ের বার্থডে। ওকে। একটা গাড়ি নিয়ে আসে উনি, মানে ড্রাইভ করে আমাকে, আমার আম্মাকে, আমার দাদুকে পিক আপ করার জন্য, অনেক ফ্রেন্ডের গাড়ি। ওকে। তাই গাড়ি দুইটা কিছু না বললাম, মানে বাবাকে জাস্ট বলি, বাবা গাড়িটা কার? তো বাবা বলে যে গাড়িটা এক ফ্রেন্ডের আর তোমার এক আঙ্কেল। আনলাম, গাড়িটা খুব সুন্দর। তো এই কথাটা বলার পর মানে বাবা বললো যে ভালো লাগছে। আমি বলছি, হ্যাঁ সুন্দরই তো, একটা কমফোর্টেবল। তখন 96 শেষ হয়ে যেতেছে আর কি। ক্লাস 4-এর ঘটনা আপনার? হ্যাঁ, ক্লাস 4-এ। ওকে। আমি ক্লাস 5 উঠবো আর কি তখন। ওকে। তো ওর পরের বছর যখন আমি ক্লাস 5-এ উঠলাম, তো বাবা আমাকে বললো কি যে তোমাকে কিন্তু এবার ক্লাস 5-এ জানি না কতদিন পড়বা, কিন্তু কয়েকটা দিন মানে আমাকে হোস্টেলে থাকার জন্য, মানে আমার আন্টি বাসাতে রাখা হয়। আচ্ছা। মানে একটা ট্রেনিং দেওয়ার জন্য। আচ্ছা। তখন আমি বুঝতে পারিনি যে কি জন্য উনি আমাকে রেখে গেছে এখানে। তো প্রত্যেক সপ্তাহ দেখতে আসতো, আম্মা আসতো অথবা আব্বু আসতো আব্বু প্রায় রাত্রবেলায় দেখতে, হালকা দেখে চলে গেত, আমি ঘুমায় থাকলেও দেখে চলে গেত। ফুপিরা বলতো সকালে উঠলে। তো হঠাৎ করে একদিন কোরবানি ঈদ আসে, হঠাৎ করে সন্ধ্যাবেলা আব্বা আসে, তো গেট নক করে আমার এক আঙ্কেল খুলে যে সাউন্ড কই। তো আমি দোতলা থেকে আসি, হ্যাঁ আব্বু। আমার আব্বু আমাকে সময় আব্বু করে বলতো, আব্বু নিচে আসো, চলো বাসা যাবো। তো আমি উপর থেকে বলছি যে গরু কিনছো, গরু কিনা হয়েছে। আমি কিন্তু হাটে আজকে গিয়ে কিনতে আমি তো বুঝতাম না হাটে যাবো না। তুমি আসো আগে, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। তাই আমি ভাবছি একটা ক্রিকেট ব্যাট নিয়ে আসবে, না হলে একটা খেলনা নিয়ে আসবে। তখন আইসা বলতেছে যে গেটের বাইরে গিয়ে দেখো একটা জিনিস আছে। তো গেটের বাইরে গিয়ে আমি, মানে গেটটা বড়, 2 আধা খুলে দেখি যে গাড়িটা সেম গাড়িটা, শুধু কালারটা ডিফারেন্ট। সেম গাড়িটা, আমাদের গাড়িটা ক্রিম কালার ছিল, সেম গাড়িটা দাঁড়ানো। আচ্ছা, তারপর আমি মানে মানে আমার কাছে তখনই লাগলো যে আমি প্রশ্ন করব না কি করবো, আমার কাছে তো খুশি লাগতেছে, একটা তখন আনন্দ লাগতেছে। তো আনন্দকে আমি বললাম হইতে পারে তার বন্ধুরই গাড়ি। তা আমি আবার বললাম আমি কখনো জীবনে মানে অন্য কারো জিনিস হাত দিইনি, নিজের হইতো তাহলে জিনিসটা চিন্তা করতাম, এটা নষ্ট হলো। তো বাবা বলতেছে, কয় এটাই পছন্দ করছিল না? আমি বলছি হ্যাঁ, এই গাড়ি তো তোর বন্ধু না, এটা আমি কিনছি আজকে। তো মানে খুশিতে, মানে আব্বু মানে অনেক খুশি হই। তো আব্বুর সাথে সাথে বলে বসা গাড়ি ইউটার নিয়ে হাটে যায়, গরু কিনে আমাকে গাড়ির ভিতরে রেখে যায়। আচ্ছা। আইসা দেখে যে গাড়ির তো সব উলটপালট করে ফেলাইছে, মানে হাস্যকর কাহিনী একটা। তো এরকম হয়। তো প্রায় কিছুদিন গেল, ভালোই কাটতেছে দিনকাল। এই প্রায় মাসখানিক 1.5 মাস পরে আমাকে ফট করে বললো যে ড্রেস আপ। আমি বললাম যে ড্রেস আপ হোক কেন?
কয় যে ব্লেজারটা পরো আর এটা পরো, চলো এক জায়গায় যাবো, সন্ধ্যাবেলা এসে বলছে। তা আমি বললাম যাবো। বাবা তখন কি করতো? জি, বাবা তখন একদম ফুললি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের বিজনেস? জি, ফুললি রোডস অ্যান্ড হাইওয়ে। আচ্ছা। তো আমাকে উনি গুলশান কোন একটা হোটেল ছিল তখন, এত তো খেয়াল নাই, একটা হোটেল ছিল 5 স্টার হোটেলের মতো ছিল, ওখানে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর নিচে থেকে আর কি উনি বলে যে আমি আসছি, আমার নামে এটা, আমার অ্যাপার্টমেন্ট আছে আমার ছেলের সাথে। তো রিসেপশনে বলার পর বলে হ্যাঁ রুম নাম্বার এততে অ্যাপার্টমেন্ট আছে। তো আমাকে বলে চলো উপরে, চলো উপরে গেলাম। তো আমাকে এরকম ইন্টারভিউ নেওয়া হলো আর কি, কিছু কথা জিজ্ঞেস করলো, কতটুকু পড়ছি, হাতের লেখা কীরকম, এরকম এরকম জিজ্ঞেস করলো। আমি কিছু বুঝতেছি না যে আমাকে কোথায় কি করতেছে বাবা। তো বলার পরে বের হইলাম, বের হওয়ার পরে আমি বললাম যে বাবা এখানে আসছি, কয় তোমাকে একটা জায়গায় ভর্তি করলাম। আমি আবার এরকম কেন, আমি কি আর দুষ্টামি করবো না, খুব দুষ্টামি করতো, আর দুষ্টামি করবো না। কয় না না, এবার ঘুরতে যাবো একটু বাইরে, সেজন্য এখানে আসছি। আমি কোথাও হইতে পারে, এপ্রিলে হবে, 15 দিনের মাথায় আমার ফুল ফ্যামিলি, আমার এক কাকা, আমার ছোট ভাই, আম্মু আর বাবা আর আমি। এটা 2000 এপ্রিলে 2000 এপ্রিলে গেলাম। তো তখন হোস্টেলে গ্যাপ পেমেন্ট করতেছে আমাকে একজন ফরেনার, লাইক ফরেনার উনি ফরেনারই ছিল, স্যার ডেভিড জিজ্ঞেস করতেছে, মানে ইংলিশে জিজ্ঞেস করতে না, বাট আমি তখন এত ইংলিশে বলতে পারতাম না, কথা বলতে পারতাম না। তা আমাকে বলতেছে ঠিক আছে অসুবিধা নেই, শিখবো আস্তে আস্তে। সাথে একটা বাঙালি লোক ছিল, তো আমি বললাম ওকে। তো ইন্টারভিউতে বের হয়, তা বাবা দার্জিলিং সব ঘুরে এলো, টাইগার হিল ঘুরে এলো। ঘুরানোর পরে আসার দিন আমাকে বলতেছে কয় হোটেল তো এটা ভালো না, ওই যে যেটা হোটেলে কালকে গেছিলাম, হোটেলে অনেক সুন্দর হোটেল। তো গেলাম, আমাকে ভাবছি যে এটাও হোটেল দিতে পারে, বেড আছে। তো আমি সন্ধ্যাবেলা মানে আমাকে বললো যে তুমি এখানে থাকো, আমি নিচে থেকে আসতেছি। তো ওই যে বাবা গেছে সন্ধ্যাবেলা, আমার বাবা তো আসে না। মানে আপনাকে হোস্টেলে ভর্তি করে দিয়েছে? ভর্তি অলরেডি করে দিয়েছে, মানে রেখে যে আসছে, মানে আমি আর বলতে পারতেছি না। মানে সন্ধ্যাবেলা আমি এক সিস্টার, মানে তো ওখানে সিস্টার বলা হয় যারা আমাদের কাপড় টাপড় দিয়ে দেয়। আমি বললাম যে এক্সকিউজ মি, এখানে আমার বাবা আসতেছে না। তো উনি বাংলা না বুঝে উনি বলতেছে 1 মিনিট, আমি কাউকে ডেকেই দিয়েছি। পরে একজন বাংলা টিচার আসলো, সানিতা মিস আসলো। মিস আসার পর বলতেছে কী হয়েছে বলো। আমি বললাম যে বাবা কোথায়, আম্মু কোথায়, কাকা কোথায়। বললো যে তুমি তো এখন হোস্টেল, উনি তো চলে গেছে। আলটিমেটলি হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে দার্জিলিং এ পড়তে দিল, তাই কি? তখন কোন ক্লাসে ছিলেন আপনি? ওই ক্লাস 5-এ নিয়ে ভর্তি, ক্লাস 5-এ নিয়ে ভর্তি করে দিল। একটা জিনিস খেয়াল করবেন যে ওদের ফ্যামিলি কন্ডিশনটা সুপার রিচ কন্ডিশন। সেই সময় গাড়ি, মোটামুটি বাড়ির একটা ভালো ফ্যাসিলিটি, এবং ছেলেকে সে দেশের বাইরে পড়াচ্ছে, বড় ছেলেকে। এবং বুঝতেই পারছেন যে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে মোটটা খুবই ভালো সচ্ছল একটা পরিবার। হ্যাঁ বলো। তারপর তখন আমি মানে খুব খারাপ লাগতেছে, স্বাভাবিক, খুব কষ্ট লাগতেছে, খুব কান্না পাইতেছে। তো আপনি জানতেন না আপনাকে দেশের বাইরে? আমি জানতাম না। তো খুব কান্না পাইতেছে, কান্নার চোটে রাত্রে আমার এক ফ্রেন্ড আসলো, ও এখন মানে ইউটিউবে বলছে না, ও শুনতেছে। ও এখন আপাতত বাংলাদেশে আছে, বাকি সব বাইরে চলে গেছে। তো আসছে, ও বলতেছে যে কি হয়েছে, কারণ তো কেন। তো লোকের আমার সাথে দেখা হলো গুলশান। আমি বলছি হ্যাঁ, তোকে তো চিনছি, তুই আমাদের বাসায় গেছিলি। হ্যাঁ, তোর বাবা আমার বাবা বন্ধু। আমি বলছো তাহলে তোর বাবার মাধ্যমে মনে হয় জানতে পারছে। ও বলতেছে হ্যাঁ রে, এরকম হইতে পারে। আমি বললাম এটা কি হোস্টেল, এখানে স্কুল, এখানে খুব সুন্দর, তুই দেখবি কালকে সকালে, কান্নাকাটি করিস না, দেখবি কালকে সকালে তোর বাবা আসবেই। তা আমি বললাম যে না, বাবা তো রেখে গেছে, বাবা তো আসবো না। মানে একদম মনের ভিতরে ভয় রেখে গেছে, আমার কিছু ভালো লাগতেছে না। তা আমাকে সান্ত্বনাতে রাত্রে ঘুম পাড়ায়, আমি ঘুমাই। সকালে ঠিকই দেখি যে আব্বু আসছে, আম্মু আসছে। তো বাবাকে ধরেছে, এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ, না এটা পড়ো। একটা ভিডিও গেম কিনে দিল, একটা স্কেটিং কিনে দিল। কিনে দেওয়ার পর হোস্টেলে রেখে আসলো। আবার হোস্টেলে রাখার পরে আমাকে একটা কথা বললো যে রেখে গেলাম, আমি একটা মাস পর আসবো, কিন্তু তুমি এখানে কোনো ভয় পাবা না, মানে কোনো ভয়ের কিছু নেই। তো একটা স্যার ছিল, স্যার এসে বললো যে এখানে ভয় পাবা না, এখানে আমরা সবাই আছি। তো এখানে থাকলাম, এই থাকতে থাকতে 1 বছর কাটলো। 1 বছর 9 মাসে আমাদের এখানে যেমন 11 মাসে একটা সেশন শেষ হয় স্কুলের, ওইখানে 9 মান্থসে মানে 9 মাসে একটা সেশন শেষ। তো বাবা 9 মাসের ভিতর কমসে কম তো 10-12 বার আসছি, 5 দিনের জন্য 3 দিনের জন্য আইসা দেখা সাক্ষাৎ করে আমার সিনেমায় যেত, এরকম হইতো। তো আমার নাকে সাইলেন্সের সমস্যা দিল বাঁ দিকে হারে। তো বাবা ওইটা ফলো করে বললো যে না, ওকে এখন এত ঠান্ডাতে রাখা যাবে না। তো নিচে নিয়ে আসলো শিলিগুড়িতে।
শিলিগুড়িতে স্কুলটার নাম বললেও হয়, এটার স্কুলটার নাম লিঙ্কন হাই স্কুল। আচ্ছা। এটা খুবই বড় একটা স্কুল, ওখানে হর্স রাইডিং আছে, সুইমিং পুল আছে, মানে বিশাল বড় একটা এরিয়া। ওই স্কুলটা দেখে আমারও তখন মানে মনে গেল যে না, এই স্কুলটা তো সুন্দরই লাগতেছে, একটা হোস্টেলে কাটাইছে, এখানে তো আরো সুন্দর, মাঠ আছে দুইটা বড় বড়, বাস্কেটবল গ্রাউন্ড আরো সুন্দর। তো বাবা বললাম বাবা এটাতে, তো বাবা বলতেছে কয় এটাতে? আমি ওটা খোঁজ পাইছি ওই সেন্ট পলসে, মানে তখন সেন্ট পলস তো একটা নাম করে স্কুল, আর এখানে পেমেন্টও খুব বেশি। তো আমাকে বললো যে সেন্ট পলসের কথা, তখন আমি বললাম যে না না না, সেন্ট পলসে তো ভুলেও না, স্ট্রিক্ট রুলস, এত রুলস ফলো করতে পারবো না আমি। তো বাবা আমার কথা রাখতো, তো আমি বললো যে এখানেই পড়তো, আমি বললাম যে এখানেই পড়বো। তো এখানে রেখে গেল 2001-এ। আচ্ছা। তো পেমেন্ট করে দিয়ে বললো যে মার্চের 5 তারিখ থেকে স্কুল শুরু। তো আমাকে ওইখান থেকে আনার পরে জানুয়ারি মাসে আইনা ভরলো, বাংলাদেশে আসলাম। আসার পরে বলতেছে যাওয়ার 5 দিন আগে, মানে সব কিছু গুছিতেছে, আমার ব্যাগটা গুছিতেছে। তো আমাকে বলতেছে কি লাগবে বলো, তো কি লাগবে বলো বলছে। তো আমি বলছি কি আর লাগবে, কিছুই লাগবে না, চলো ওইখান থেকে কিছু কিনবো না, রাস্তা থেকে কিছু কিনবো না। তো স্টেডিয়াম আসতে আসতে, মানে এখন যেটা আমার অনেক ভাষণের স্টেডিয়াম, আস্তে আস্তে তখন আমি বাবাকে বললাম যে বাবা তুমি তো মোবাইল টোবাইল ভাইঙ্গা ফালাও, এই কতদিন ধরে এত এত মোবাইল ঘরের ভিতর, আমাকে একটা মোবাইল কিনে দাও। বলছে মোবাইল লাগবে? আমি বলছি হ্যাঁ। গাড়িটা ব্রেক করে, আমার ড্রাইভার আর কি আমাদের কাকাই হয়, তো উনি ব্রেক করে, তো স্টেডিয়ামে যাই। স্টেডিয়ামে গিয়া বাবা একটা বলে যে কোন সিটটা পছন্দ দেখো। তো আমি একটা সেট নিয়ে, খুব ব্লু কালার সিমেন্সের একটা সেট 75 পছন্দ হলো আর কি, চোখে পছন্দ। আমার বললাম বাবা এটা পছন্দ হয়েছে। লোকটা বলছে এটা নতুন আসছে, পিছনে ক্যামেরাও আছে, ই আছে, ভালো সাউন্ড। তো বললাম যে এটা পছন্দ, কয় তাহলে নাও। তো বললো কীভাবে কীভাবে কি? তো বাবা বললাম তো শিখে যাব। তো ওই লোকটা আর কি তাকায় রয়েছে মানে এইভাবে আমার দিকে, যে বাচ্চা একটা ছেলে, আমার হাইট অনুযায়ী বলতেছে বাচ্চা একটা ছেলে, আরো শর্ট ছিলাম, হাইট অনুযায়ী বলতেছে বাচ্চা একটা ছেলে মোবাইল কিনে দিয়েছে। তখন আব্বুকে বললো যে বাবু এই মোবাইলটা কিনে দিয়েছেন, ও তো হারাটারে ফেলবো, আপনি মোবাইলটার প্রাইস জানেন? বলছে কি আপনাকে জিজ্ঞেস করছি আমি প্রাইসের কথা, পছন্দ তো হয়েছে। তো আমি বললাম যে কম হইলে কম নেই, অসুবিধা কি? তা বলছে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা পছন্দ হয়েছে। তো কেন তুমি? তো নিলাম। তো সেটার বিল বানানোর সময় তখন আমি তার সাথে বসা, তখন তো বুঝি না যে কত টাকা কিভাবে দিতেছে। বিল হলো প্রায় আপনার কত 11,300 টাকার মতো, তখন একটা সেট কিনে দিল। আচ্ছা। সেট সেলফোন কত সালের দিকে এটা? 2001-এ। 2001-এ 11,000 টাকার সেলফোন, মানে অনেক দামি ফোন, হ্যাঁ নিঃসন্দেহে অনেক দামি ফোন। হ্যাঁ। তারপর স্কুলে ঢুকার পরে সিনিয়র ব্রাদাররা বলতেছে যে এটা তো হাইড করে রাখতে হবে, মোবাইলটা কিন্তু স্যারদের সাথে শো করা যাবে না। ঠিক আছে, অসুবিধা নেই। ওইখানে বেশ ভালো কয়েকদিন কাটলাম। 7 উঠলাম 2003-তে। তো তখন ঢাকা আসলাম 1 বছর পর। আমি রাখি মানে ভালো লাগতেছে, 15 দিনের ছুটি। বাবাকে বলতাম বাবা 15 দিনের ছুটি, আইসা পড়ো এখানেই ঘুরি, দেশে গিয়ে কী করবো। তো মা বেশিরভাগ আসতো না, বাবাই আসতো। তো ঘুরলাম, ঘোরার পরে বলতেছে যে N75 তখন বের হয় 2003-তে, নিউ পোস্টার বোর্ড, আমি বোর্ড দেখলাম। তো ইন্ডিয়াতে দেখছি, তো বাংলাদেশে আসলাম। আসার পরে বাবা বললো যে না একটা বার দেশে আয়, তোর আম্মা তো পোলাও রান্না করে না তোর জন্য ঘরের ভিতর, আয় বাসায় আয়। তো বাবা বললাম যে ঠিক আছে তাহলে তুমি এসে নিয়ে যাও। বলো আচ্ছা ঠিক আছে আসতেছি। তো বাবা নিয়ে যায়। বাবার তখন একটা স্যামসাং মোবাইল ছিল, ওনার ফ্রেন্ড জাপান থেকে গিফট করছিল ওনাকে। তখন আমি বললাম যে বাবা একটা মোবাইল দেখছি, সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে। তো বাবা বলছে সামনেও ক্যামেরা? আমি বলছি হ্যাঁ। কোথায়? আমি ইন্ডিয়াতে দেখছি, এখন এটা কোথায় পাওয়া যাবো? তাহলে চলো আমার সাথে আসো। তো বাবা তো জানতো, মানে আমি তো বাংলাদেশে ঢাকা শহর খবরই জানি না তখন কি হয় না হয়। মোতলা প্লাজাতে আসলাম পরিবাগে। তো মোতলা প্লাজাতে আসার পরে এক দোকানে আমি গিয়ে বললাম যে নোকিয়া N75 মোবাইল মডেলটা আছে কিনা। ফুল ফ্লোরে এটা বলে রাখা হচ্ছে, ফুল ফ্লোরে 5টা মোবাইল পাওয়া গেছে। শুধু 5টা মোবাইল থেকে 3টা মোবাইলই অলরেডি সেল হয়ে গেছে। আচ্ছা। তো 2টা মোবাইল নিয়ে আসলো। তো আনার পরে লোকটা বলতেছে যে ভাই আসলে ফুল ফ্লোরে 5 মোবাইল মানে 2টাই আছে, মানে আপনি কি একটা যদি নেন তাহলে বুকিং দিবেন নাকি নিয়ে যাবেন। তো বাবা বলছে বুকিং এর কি হলো, তো নিবই তো। তা আমাকে জিজ্ঞেস করতেছে যে কোনটা নিব, আমাকে ব্ল্যাক কালারটা। তাহলে ন ভাই প্যাক করেন। তো উনিও, ওই লোকটা বলতেছে বিল বানানোর সময় বিলটা যখন হাতে দিছে, লোকটা বলতেছে কি স্যার বিলটা চেক করেন। তা বলতেছে বিল চেক করবো, আপনি চেক করেন? মানে একটা অ্যাজিব একটা উত্তর, বিলটা চেক করেন নাই? ইটস 75,000 টাকা। তো বাবার পকেটে তখন মনে হয় 30-35 টাকার মতো ছিল আর কি। তো বাবা বললো যে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় দেওয়া যাবে? কেন? আমার টাকা আসতে যে তখন লাগে।
তো বাবা এই কথা বলে মানে ফোন দিয়ে বসছে এতক্ষণে আমার কাকাকে, যে আমাদের গাড়ি চালাতো, ফোন দিয়ে বসছে যে 1 লাখ টাকা ঘরের থেকে নিয়ে তুমি এখানে পরিবার আসো। কি ফোন যেন আরেকবার একটু বলেন। নোকিয়া N75। এটা এত দাম ছিল সেই সময়? হ্যাঁ, 75 টাকা যখন ফার্স্ট লঞ্চ হয়। ওকে, ঠিক আছে। তারপর কিনে দিল। আমি সাথে সাথে ফোনটা হাতে নিয়ে ফরহাদ আমার ফ্রেন্ডকে ফোন করি যে ফরহাদ জানিস আজকে একটা বাবা মোবাইল কিনে দিছে। তো কী মোবাইল কিনেছে? ও খুব হাই রিচ একটা ফ্যামিলির ছেলে, তো ও বলে ওর বাড়ি ধানমন্ডিতে। ও বলতেছে যে কি মোবাইল? আমি বললাম যে দেখলাম না দার্জিলিং থেকে নামার সময় যে N75 সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা বলতেছে, আবার পিছন ব্যাকটা প্রেস করলে ক্যামেরাটা বেরোয় আসতেছে। ওকে, হ্যাঁ 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 আমি তো এটা পাইছি, বাবা তো কিনে দিছে। কি বলো? আমি হ্যাঁ, মার্কেট তো আর বলতেছে নাই, আরেকটা আছে। তো সাথে সাথে ও সাথে সাথে দৌড়ে আসে ওর আম্মার সাথে। ওর আম্মা ওকে সাথে সাথে কিনে দেয়, 2 বন্ধু কিনি, বাস খুশি। তো যাওয়ার সময় বাবা বলে যে আজকে ড্রাইভ করবা? তা আমি বললাম যে আজকে তোমার কোলে বসে ড্রাইভ করবো না, অনেক খুশি, আর করবো না। তো বললো আচ্ছা ঠিক আছে লো নাও বসো। তো উনি বললো যে সোজা গিয়ে আমি যেভাবে বলবো সেভাবে যাওয়া। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই আমি বসছি। তো বসার পরে তখন আমাদের দ্বিতীয় গাড়ি কেরিনা মাইরোড বলে রাখা ভালো, কেরিনা মাইরোড গাড়িটা কিনে। ওই গাড়িটা আমি পছন্দ করি, গাড়ির কালার দেখে। যে তখন গাড়িটা কিনে তখন বলতেছে বাবা এটা কিন্তু আগের গাড়ি না, এটা কিন্তু আরও অন্যরকম, একটু বড় গাড়ি, সাবধানে চালাও। তো উনি 1 হাত দিয়ে স্টিয়ারিং ধরে, আর একটা অটো গিয়ার ছিল দেয়, তারপরে উনি স্টিয়ারিংটা ধরে আর বলে যে হালকা ধরো এটা, আর কিছু না। তো আমি হালকা ধরতে ধরতে শাহবাগ আসি, শাহবাগ থেকে আস্তে 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 বাসার দিকে যাই। বাসার দিকে যাওয়ার পরে মানে আমি হতভম্ব হয়ে যাই যে বাসার দিকে পৌঁছে গেছি। আমার বাবার 2টা আঙ্গুল নাই, 2টা আঙ্গুল ছিল না। উনি খুব এক ফুটবলের ফ্যান ছিল, এক বোম ব্লাস্টে ওনার হাতটা আঙ্গুল 2টা চলে গেছে। বোমবাজ বলতে মানে উনি আতশবাজি খুব করতে পছন্দ করেন। ওই আমলে 60,000 টাকাতে শুধু 4টা বোমা আনাইছে চট্টগ্রাম থেকে। আবহাওয়ার খেলা দেখবে উনি, এটা প্রায় 82-83 সনে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আসার পরে জুরাইন রেলগেটটা পার হই, তখন অনেক পুরনো ছিল, জুরাইন রেলগেটটা পার হই। তো সাথে সাথে বাবার যারা সহকর্মী ছিল দূরে অনেকজন আসে। আসার পরে আমাকে একজন নিয়ে বলতে ওর বাসায় দিয়ে আসো, আমি চলে যাই। তো বাবার সাইডে চলে যায়, বাবা রাত্রে আসে। আসার পরে আমি তো পুরো খুশি, আর আম্মা ক্ষিপ্ত হয়ে রয়েছে যে এত কিছু নষ্ট করতেছো, এত কিছু করতেছো, এতটুকু মোবাইল কিনে দিছো ওকে এত দামি। মানে আসার পরে বাবাকে খুব জেরা শুরু করছে। আর আমার বাবাকে জেরা করলে মানে আমার ব্যাপারে কেউ জেরা করলে তার সহ্য হতো না। মানে সাথে সাথে মাকে উত্তর দেওয়া বলে যে তোমারটা দিয়ে তো করিনি, আমার বাবারটা দিয়ে আমি করিনি, আমারটা দিয়ে আমার ছেলেকে আমি করে দিতেছি, তাহলে কারো কিছু অনেক পছন্দ করতে আপনাকে। হ্যাঁ। তখন এরকম চলতে চলতে আমি ক্লাস 9-এ উঠি। ক্লাস 9-এ ওঠার পরে কোরবানি ঈদ আসে, আমাদের ঈদে কোনো ছুটি পেতাম না আমরা। ওই দেশের দিওয়ালি ছিল অথবা হোলি থাকতো, আমাদের কোনো ছুটি থাকতো না। ছুটিতে আউটিংয়ে বলতো যে পকেট মানি যাদের আছে নিয়ে নাও, অথবা এখানে ব্যাংক আছে ব্যাংকের থেকে নিয়ে দিই, তোমাদের বাবা মা আসলে সাবমিট করে দিবে। আচ্ছা। তো এখান থেকে ফোন করা হতো যে আপনার ছেলেকে কয় টাকা পকেট মানি দেওয়া হবে। তো আমি বলতাম যে স্যার আমাকে লাইনটা ধরে দিলে আমার সুবিধা হবে আমার বাবাকে বলার জন্য। তো আমি লাইনটা ধরতাম, জাস্ট বলতাম যে হ্যালো আব্বু। বলছে হ্যাঁ বলো। আব্বু এবারও কোরবানিতে আসবো না? বাবা অনেক কাজের, আমি একটু একটা কাজ নিয়ে ফেলছি, কাজটা শেষই হবে কোরবানিদের আগে, আর কোরবানিদের পরে আমার বিল বাটা উঠাতে হবে। ডাইরেক্ট বলে যে বিল বাটা উঠাতে হবে, এবার বাবা একটু কনসিডার করো, আমি এবার আসতে পারবো না, তুমি একাই এসে পড়ো ঢাকা এই ছুটিতে আসবে আগামী 2 মাস পর, 1-1.5 মাস পরে। তো আমি বললাম যে ঠিক আছে যাও। তো আমি বললাম বাবা 3 দিনের পিকনিক আর 2টা আউটিং আছে, তো স্যাররা এখানে তো তুমি $100 রেখে গেছো, তো এটাই খরচ করবো না এখান থেকে কিছু নিব? তো উনি জিজ্ঞেস করতেছে তোমার কি $100 হবে না আরও আমি করবো? আমি বললাম যে $100 দেখি আগে স্যারকে বললি। তো স্যার পুরোটা দিতে চায় না। আচ্ছা। স্যার পুরোটা দিতে চায় না। ওখানে স্যার বলে যে না আমি তোমাকে $100 $4,230 টাকার মতো আসে, আমি তোমাকে 2,000 টাকা দিতে পারি সর্বোচ্চ। ওই সময়? আচ্ছা। আমি বললাম ঠিক আছে, না দিলে নেই। বাইরে বের হলাম, বাইরে বের হয়ে আমার মোবাইল বের করে একটা SMS করলাম। বাবা একটা বেট করে দিয়েছিল নর্থ বেঙ্গল টু ঢাকা ডাইরেক্ট কল, জাস্ট আমি একটা SMS করছি। বাবা বলছে যে কোন কাজে ব্যস্ত, আমি উনি SMS-ও বুঝতো না। আচ্ছা। SMS করছি তো দেখি রিপ্লাই পাই না, পরে কল দিছি ডাইরেক্ট। তো বাবা কেটে দিয়ে কেটে দিয়ে ব্যাক করছে। বলছে কী হয়েছে? আমি বলছি বাবা শুধু 2,000 টাকা দিছি, আমার তো এই পিকনিকে আর ইয়ে তো হবে না। তো বলতেছে যে
এক কাজ করো, শেষ হওয়ার কিছুক্ষণ আগে অথবা একদিন আগে আমাকে নক করো তুমি। আমি বললাম ঠিক আছে। এর ভিতরে একটা টুর্নামেন্ট আসে, জি। আমি খুব ভালো ফুটবল খেলি। ওইখানে রয়্যাল ক্লাব আছে, রয়্যাল ক্লাবে আমাকে একটা চান্স দেয়, খেলার সুযোগ দেয়। এটা 2008-এ, যে আসিফুর রহমান তুমি কি অ্যাডম্যান নাকি লিঙ্কন স্কুলে খেলবা। তো ওইখানে আমাকে বলার পর আমি বলি যে আমি যদি খেলি তাহলে আমার টিম নিয়ে খেলবো, আমার দল ছাড়া আমি খেলবো না, আমি কোনো দলের সাথে খেলবো না। তোনার এই কথা শুনে খুব বিরক্ত ফিল করে যে একটা ছেলে কি ফুটবল খেললে কতটুকার নাম কামাইছে, ও ক্লাবের সাথে খেলবে বলতেছে ওর দল নিয়ে। তো আমি বললাম এই কথা। তো এর ভিতরে করে কি কোরবানি ঈদ আসে, কোরবানি ঈদের সময় গার্জেনের সেল নাম্বার ফোন করে বললে যে আসিফুর রহমানকে নিয়ে আপনি স্কুলে তাড়াতাড়ি রিপোর্ট করেন। তো বাবা ভাবে যে, প্রথম বুঝে উঠতে পারে না যে কেন রাখতেছে আমার ছেলেকে, কিছু করে আসছে নাকি, কিছু করছে নাকি, কারণ অনেক চঞ্চল ছিলাম, কিছু করছে নাকি, কারো কিছু ভাঙে ফেলছে নাকি। ছোটবেলা থেকে গাড়ি চালাতে গেলে রিক্সা লাগা মেরে দিতাম, জি। তো এরকম আর কি, কিছু করে ফেলছে নাকি। আসার পরে আমি ফোনটা রিসিভ করি, স্যার সেন্স ছিল, স্যারকে বললাম ইয়েস স্যার। স্যার বলতেছে যে আসিফুর রহমান, ইয়োর টিম এ সিলেক্টেড ফর দি রোলিং ট্রফি ফর রয়্যাল ক্লাব। বাহ। আমি শোনার পর তাজ্জব যে স্যার হোয়াট ইউর সেইং দ্যাট, আপনাদের স্যার সেড দ্যাট ওকে, তো দ্রুত সম্ভব তুমি আসো, জাস্ট লিভ অ্যান্ড রান, বাট হি ইজ সেইং দ্যাট। তো বলতেছে যে বাবাকে বললাম বাবা আমার তো তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে, আমার দল একটা ক্লাবের সাথে খেলবে। তো বাবা বলে তুই কি ফুটবল খেলিস? আমি বলি হ্যাঁ, তুমি জানো না? সত্যি? আমি সত্যি। তো বলছে বাবা আসছে, আমাকে নিয়ে সাথে সাথে ওই দিনই, মানে মাকে ওইখানে আমার আঙ্কেলরা থাকে, ওনাদের নিজস্ব বাড়ি করা আছে, তো মাকে রেখেই ওখানে একটা বলবো বাসের গাড়ির টিকিট কেটে ওই রাত্রেই বাবা আর আমাকে এনে রওনা দেয়। তা আসার পরে মানে যেখানে স্টপেজে নামি, জংশন স্টেশনে নামার পরে উনি সাথে সাথে রিক্সা নিয়ে হোটেলে আসে, হোটেলে রেখে লাগেজ রেখে আমি বললাম বাবা গাড়ি নিয়ে নেই, তাড়াতাড়ি স্কুলে চলে যাই। দাঁড়াও, তোমার বুট কিনতে হবে, তোমার কত কিছু কিনতে হবে। বাবা বুট টুট তো আছে। তো বলতেছে না তুমি আসো। তো উনি নাইকির শোরুমে নিয়ে যায় আমাকে, আমার প্রথম মনে আর কি জীবনে সর্বপ্রথম একটা নাইকির শোরুম, অরিজিনাল নাইকির শোরুম। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনি অরিজিনালি নাইকের শু পরেন? জি অবশ্যই। আমি এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আপনি জাস্ট একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। নাইকি এবং আডিদাস এটা হচ্ছে সারা দুনিয়ার মোস্ট এক্সপেন্সিভ স্পোর্টস ব্র্যান্ড। আমি নিজেও এখনও নাইকের শু পরিনি, অরিজিনাল নাইকের শু পরিনি, আডিডাসের পরিনি। আমি বলছি না যে এফোর্ড করতে পারবো না, হয়তো এফোর্ড করতে পারবো, কিন্তু ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে। যেখানেও ক্লাস 9-এ থাকা অবস্থায় নাইকি শু পড়ছে, সো বুঝতেই পাচ্ছেন যে ওদের ফ্যামিলি কন্ডিশন কতটা ভালো। হ্যাঁ, ভালো বলতে মানে ভালো ছিল, আমি যেটা বোঝাচ্ছি। হ্যাঁ বলেন। তারপরে উনি আমাকে বলতেছে যে এখান থেকে যা যা সামগ্রী, মানে যা সিঙ্গার অথবা, উনি তো সব বুঝে, উনি তো ফুটবলের পাগল। তো উনি বলতেছে যা যা দরকার তোমার অ্যাঙ্কলেট থেকে নিয়ে তোমার একদম রিস্টব্যান্ড পর্যন্ত যা দরকার বাবা তুমি তা নাও। তখন তো ফুর্তিতে মানে আরো মানে ভিতরে একটা আমেজ আসলো যে বাবা সাপোর্ট করতেছে খেলার জন্য, যে খেলার জন্য আমি কোনোদিন স্কুলে মানে 60ও হয়নি নাম্বার, মানে কোনো পরীক্ষাতে, ওই 51 to 59, মানে মাঝামাঝি ছিলাম স্টুডেন্ট, ট্রুলি এটা মাঝামাঝি ছিলাম, কোনো না উপরেও যাইনি নিচেও যাইনি। এই খেলাটা বেশি মনোযোগী ছিল আমার প্রতি। তো বাবা বলতেছে যে বাবা দেখতেছে বাবা বুট পছন্দ করতেছে, মানে বুটের এরিয়াতে আছে। তা আমি সিঙ্গার্ড নেই, সক্স কিনি, একটা জার্সির প্যান্ট কিনি, নাইকিরই সব ফুল হোয়াইট কেনার পরে আমি একটা বুট পছন্দ করি ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা কেনার পর আমি একটা রেট দেখি 1800 রুপিস, বাংলাদেশি টাকা 3000 টাকার কাছাকাছি, 800 রুপিস। তো আমি ওখানে নিয়ে বললাম যে আব্বু, ডাক দিছি। তো আব্বু আসছে, আমি বলছি আব্বু ওই যে এই বুটটা খুব সুন্দর, দেখো তো ব্ল্যাক কালার। তো বাবা বলতেছে যে তোর শুধু কালোই পছন্দ হয়, গাড়ি কালো কালার পছন্দ হয়, তোর সবই কালো কালার পছন্দ হয়। তাই আমি বললাম সব তো তুমি কিনে দাও, একটা তো আমার পছন্দ কিনে দিবা। তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো উনি পিছন থেকে এভাবে হাতটা বের করে, আমার এখনো খেয়াল আছে, হাতটা বের করে ভাই, মানে উনি শুটা এভাবে দেখায়, মানে এটা কল্পনার বাইরে। দুইটা বুট, মানে এক জোড়া বুট নাইকির, উপরে ফুললি রেড, নিচে অরেঞ্জ, আর স্পাইকগুলো ছিল ব্লেড। আমি পছন্দ করছি গোল, শুধু গোল এগুলো, উনি ব্লেড সিস্টেমের সেটা ছিল, উনি নিয়ে আসছে। উনি তো নিজেও ফুটবলের ফ্যান ছিল, খুবই ফ্যান ছিল, বললাম না 82 সনে 60,000 টাকাতে
3টা বোম আনছে শুধু চট্টগ্রাম থেকে নিজে। এবং সেটার জন্য 2টা আঙ্গুল আঙ্গুল হারায় দুইটা আঙ্গুল মানে উনি আমাকে এরকম বলছে যে যদি বাবা আমি ছেড়ে দিতাম জানো আমার সাথে সাথে আরো 50 জনের মতো লোক মারা যেত, আমি ছাড়িনি যে আমার যান চলে যাক 50 জন তো বাঁচবে। হুম। এরকম বাবা হাতটা বের করে ওই টেবিলের উপর রাখি, বলতেছে যে এটা কেমন। আমি বলছি এটাও ভালো, তো এটাও ভালো। ওকে আমি পরে বলতেছে তাহলে এটাও নিয়ে নাও। বাবা এত আমার তো এখানে 4-5 জোড়া বুট হয়ে গেছে, আবার 2টা নতুন। কয়টা ফাইনাল যদি উঠো ফাইনালে, আমি জানি ফাইনালে উঠবে, আমি বলে দিলাম তুমি ফাইনালে খেলবে এটা করে। তা আমি তোমার জার্সির দাম, আমার স্টকিংসের দাম, আমার লেগ গার্ডের দাম সবই তো আমার জানা আছে, আমি ট্যাগ দেখে দেখে নিছি। আমার একটা রিজনেবল প্রাইস ছিল, আমার একটা নিশ্চয়ই ছিল অতর ভিতর থাকবে। তো নিচি নেওয়ার পরে আমার বিল হয় আমার একটা জার্সি, একটা সিঙ্গার, একটা জাস্ট একটা রিসলেট, এটার বিল হয় আপনার প্রায় ইন্ডিয়ান কারেন্সি 1230 টাকার মতো। তো ভালোই আর কি, অনেক দামি নাইকেরই। তো আমি এটা রাখলাম টেবিলে, তো বাবা এটাও টেবিলে রাখলো। তো আমি বললাম, পরে বাবা বলছে এটা কিন্তু ব্লেড, আর শুনো এটা খেলার সময় কিন্তু তোমাকে আমি পরে বলতেছি, আচ্ছা আগে বিলটা হোক। তো আমি বলতেছে যে স্যার আপনার বিল হয়েছে আমার 1200 বাদ দিয়ে, মানে শুধু বুটের বিলটা প্রথম। উনি ভাবছে যে আলাদা আলাদা, আমরা আর কি যে লোকটা দিতেছিল উনি ভাবছে আমরা আলাদা আলাদা, কারণ জিনিস দুই সাইডে। তো উনি প্রথম আর কি বুটের বিলটা মানে আমার বাবাকে জিজ্ঞেস করছে যে স্যার আপনার বিলটা। ওকে হ্যাঁ বলেন। 5600 রুপিস। মানে আমি অ্যাডমায়ার যে 5600 রুপিস মানে 5500 ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি টাকা তো প্রায় তুমি $100 কাছাকাছি একটা বুটি হয়ে জায়গা তুমি কিনে দিচ্ছ তোমার আমাকে। তো আমি বললাম যদি এত দাম তো দরকার নেই আবু, এত দাম তো দরকার নেই, ঈদে কিনি। পরে আবু বললো যে আরে কি নেও না, মানে উনি খুবই ছিল তো, শৌখিনতা ছিল তো, তুমি নেও। পরে আমি নিছি। পরে আসি, স্কুলে আসার পর সবাই মানে বলে যে তোর বাবা মানে তোর একটু এক্সট্রাই বেশি ভালোবাসে। তো আমি বললাম যারা এক্সট্রা ভালোবাসে আসলে তো অনেক সময় ভয়ও করে, বাবার যে রাগ আর যে একটা এরকম করে আমার অনেক সময় ভয়ও করে। বলতো যে আচ্ছা ঠিক আছে তোর বাবা অনেক ভালো আছে, তা বুটটা কিনছস ভালো। তো বাবা খুব ক্রেজি হয়ে বলে যে কয়দিন পর খেলা স্যারকে স্যার বলে স্যার এই আমাদের ওরা প্র্যাকটিস করবে 1 সপ্তাহ, 8 দিন 9 দিনের মাথায় খেলা, সানডেতে হলিডের দিনে খেলা ফালায় বলে সানডেতে খেলা। তো তখন কি করে আব্বু আম্মুকে বলে ফোন করে কলকাতাতে যে তুমি যদি আসতে চাও তো আসো, ও আমার বোন, হ্যাঁ যে তুমি যদি আসতে চাও আসো শিলিগুড়িতে, আর যদি না আসো তাহলে থাকো এখানে ঘুরো, মানে আমার আন্টিদের সাথে, আবুর বন্ধুর ওয়াইফের সাথে ঘুরো, ওইখানে ঘুরো, আমি এখানে থাকি, দার্জিলিং ঘুরে ওর নিয়ে, আর ওর খেলা আছে একটা টুর্নামেন্টে খেলা আছে। তো মা আবার এটা খুবই একদম পছন্দ করতো না, একদম দেখতে পারতো না, মানে টাকা নষ্টটা উনি দেখতে পারতো না। তো ফাট করে আব্বা একটা ফোন আসে, আবার ফোনটাও রোমিং ছিল, ফোন আসে যে আপনার ইমিডিয়েটলি আসতে হবে। তো বাবা আমাকে রাত্রবেলা বলে, মানে খেলার 3 দিন আগে আমাকে বলে যে তুমি এক কাজ করো বাবা, হোস্টেলে চলে যাও। আমি কেন বাবা? পরে বলতেছে যে আমার ঢাকা পৌঁছাতে হবে দ্রুত, আমার 2টা কাগজ আটকে রয়েছে, মানে 2টা কাজ আর কি, 2টা কাগজ আটকে রয়েছে, 2টা কাগজ তো বের করতে হবে। পরে বললাম যে বের করতে হবে বাবা, বের না করে থাকো না। তখন খুব মানে কষ্ট না, মানে এখন ভাবে ওইটা কষ্ট ছিল না, তখন বাবা বলে যে ওই 2টা কাগজ যদি না ওঠাই তাহলে সে আগামীতে তুমি যদি ম্যাট্রিকে কিছু পাশ করো আমি কিন্তু তোমার নিজস্বভাবে তোমাকে গাড়ি কিনে দিব না, ঠিক আছে? এই দুইটা কাগজের জন্য, মানে ডাইরেক্ট বলে উনি আমাকে। আমি বলছি এত ইম্পর্টেন্ট, আমি বলছি আমি বুঝো কিন্তু ক্লাস ম্যাট্রিক যদি পাশ করি আর গাড়ি কিন্তু কিনে দিতেই হবে, ওটা না পার্সোনাল থাকবে। তো উনি বলে যে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে কিনে দেবো, তো চিন্তা করো না। তো ফট করে খেলা শুরু হয়। টুর্নামেন্টে আমার এক হাঁটু মানে বা পায়ের এই হাঁটুটা উঠা যায়, মানে মারে, বিপক্ষ দলের ক্লাবের এক প্লেয়ারই খুব মারে, মানে ওই লোকাটো খায়, মানে আমার হাঁটুটা এখান থেকে উঠে বাটাটা উঠে মানে এই পর্যন্ত আইসা পড়ছে। তারপর আমার হাঁটুটা খুব ব্যথা পাই আমি হাফ টাইমের আগে। তো হাফ টাইমে প্রায় 30 মিনিট পর 30 মিনিট হয়েছে মাত্র, ওরা মারে আর কি আমাকে। আচ্ছা, প্রথমে টার্গেট ছিল তো মার হাঁটুটা উপরে এসে পড়ে আমি জাস্ট মানে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে সাথে সাথে আমার ফ্রেন্ডের সাথে দেখে কি অবস্থা, যে আমার বাটটাটা এখানে উঠে গেছে। মানে এখনো দেখলে বুঝতে পারবে যে অবস্থাটা কি পায়, মানে উঠে গেছে, কাইটা গেছে। তো বুটের কাটা তো কাটা, আর মনে করেন উঠে গেছে। আমার ফ্রেন্ড সাথে সাথে আমাকে মানে ও টান দিয়ে মানে সাথে রেফারিকে বললে যে ও তো ইনজুরি হয়ে গেছে, কর্নার অফ সাইড নিতে হবে। তো কোচ এসে সাথে সাথে নিয়ে যায়, কোচ তো বলে যে ওকে ভিতরে নিয়ে যাচ্ছে সাথে সাথে। তো স্প্রে করে প্রথম আপনার একটা যে পাউডারের মতো দেয়, আমরা স্পোর্টসে একটা পাউডার আছে ব্লাড থামানোর জন্য, পাউডারটা দেয়। তারপর একটা আইসিস দেয়,
দেওয়ার পরে দেওয়ার পরে বলতেছে যে আসিফুর রহমান সো এন্ড, হ্যাঁ আমি বললাম যে এন্ড মিন, বলতেছে যে আর তো খেলা যাবে না, তো অসম্ভব ব্যাপার, তোর হাঁটু এখান থেকে এখানে আসছে, তোর হাঁটু আমি ধাক্কা না দিতাম এখানে রেখে রয়ে যেত, তাও তো আমি এখানে এনে এখন তোরে ওই আইসি স্প্রে দিয়া আর ঈদ রক্ত থামাইছে, তোকে কিছুক্ষণ মতো হসপিটাল নিয়ে যাবো। আমি বলি, মাথা খারাপ, এটা তো ইম্পসিবল, আই হ্যাভ টু প্লে, আমি খেলবই। স্যার বলতেছে না আমি তোমার পারমিশন দিব না। তো ওটা কোচ না, মানে আমার স্যার স্কুল টিচার, উনি দেখা, কারণ ওনাদের উপর দায়িত্ব ছিল, কারণ আমার যদি কিছু হয়, আমাদের বাবা মা তো ওনাদেরই ধরবে। রাইট। তো যাই, তো আমি আমার ফ্রেন্ডকে ডাক দিয়ে দিই, গায়ে স্প্রে নিয়ে আয় দুইটা, একটা ক্র্যাব ব্যান্ডেজ নিবি। ওকে কেন, আমি দৌড়দা নিয়ে আস হাফ টাইমের আগে। ও আস, আমার রাগ মানে আমার বাবার রাগ যেরকম, মানে আমার রাগ একটু ডিফারেন্ট। উনি রাগ করলে মানে হাইসা উড়ে দিত, কিন্তু আপনার মানে আপনার দিকে তাকাইছে তো তাকাইছি, কিন্তু হাইসা উড়ে দিছে কথাটা। কিন্তু আমি আবার রাগ করলে দেখা গেছে সাথে সাথে ধরে বলে রাগটা। উনি সবসময় বলতো যে তোমার ভিতর আমি তো পার্থক্য একটাই, তুমি রাগটা কন্ট্রোল করতে পারো না, আর আমি রাগ কন্ট্রোল করে রাগ দেখায় ছেড়ে দিই ওকে, রাগ কাকে বলে। তারপরে আমি বলি যে আমার এরকম রাগ করতেছে যে আমি খেলতে পারবো না, আমি খেলবোই, অবশ্যই খেলবো। পরে ব্যান্ডেজটা আমি পুরো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে খেলিস না, রিক্স হয়ে যাবো, পা যদি জীবনে একবার যায় বুঝিস একটা লাইফের ব্যাপার। আমি বলছি যে আমি যে বলি সেটা কর, ডাক্তারকে ডাক্তার নিয়ে আয়, কোচকে ডাক দে, কোচ আসে, ডাক্তার আসে। ডাক্তারকে বললাম যে স্যার রিকোয়েস্ট করবো যে আপনি কাউকে বলতে পারবেন না। বলতেছে কি? তো বলছে স্যার আমি শুনছি যে বললে একটা পাঞ্চ আছে, ও বলতেছে যে তোর বয়স অনুযায়ী মারে এটা, মানে তুই বুঝতে পারবি না এটা কি জিনিস, এটা কিচ্ছু না, তোরা কে বলছে ফাউল কথা। তখন বললাম যে না স্যার, যদি অবশ না, যদি শক্তির কোনো কিছু থাকে একটা ডোজ দেন, আর না দিলে আমি এই পানি খেলবো। তো উনি খুব চিন্তা করে বলা এতটুকু মিলি হবে ভাইয়া, মানে একটা মিলি, 1 মিলি, একটা সিরিঞ্জের একটা মিলি, ওটার সাথে উনি কিছু নেয়, স্প্রে নেয়, নিয়ে আসতে করে রাখে। তো আমাকে বলে যে চোখ খুলে তাকায় দেখলে আর দেখানো লাগবো না, মানে ইংলিশে বলতেছে, আমিও কত কথা বলতেছি। আমি জাস্ট ডু, আমি জাস্ট এটা কথা বলার পরে জাস্ট ডু ইট। এভাবে ফালাইছে, সিরিজটা ফালানোর পর আমার এই সাইডে ঢুকছে। ঢোকার পর দেখলাম যে আঁকড়ায় ধরলো কিছু, মানে সিরিঞ্জ এত এটিএস নিচ্ছি অথবা কিছু নিচ্ছি, কোনো ফিল হয়নি এততে, মানে আঁকড়ায় ধরছে হাড্ডিটাতে। সাথে সাথে উনি পাঞ্চ করে উঠায় ফেলা, স্টিকারটা দেওয়া, এখন তোর স্প্রে করারই কর, যেমন চা কর, আমার নাম নিস না বাবা, বলা আমার অসুবিধা হয়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে। দেখলাম যে আমার এটা তো পুরাই আগের মতো নর্মাল লাগছে, আসলে কিন্তু কিছুই নর্মাল না। আমি হাফ টাইম হয়, হাফ টাইমের পরে আমি নামতে যাই, তখন রেফরি আসে। রেফরি এরকম মানে আছে না, কথা আছে না যে ঘুষকে না খায়, কাক ভাত দেখলে তো আসবেই ছাদের উপরে, এরকম দুষ্টামি করতে করতে ওই রেফরি আসছে। আর রেফরিকে প্রথমে অ্যাডমায়ার করে বলছে যেটা ইটস নট আ গুড পারসন, ও সাপোর্ট করবে না আমাদের একটা দল, অথবা এখান থেকে একটা প্লেয়ার বের হয়ে কোনো ক্লাবে যাবে, ও সাপোর্ট করবে না। উনি আইসা এখানে লাথি দেওয়া শুরু করছে। এটা হলো আপনার সাইড রেফরি দেখবে, এটা তো মেন রেফরি দেখার কোনো না। তো সাইড রেফরি দেখার আগে মেন রেফরি আইসা মানে আইসা আমার পাতে, মানে এরকম ওনার পা দেওয়া আর কি, উনি করতেছে, লাথি দিচ্ছে, একটা লাথি করতেছে, টেস্ট করতেছে যে আমি খেলতে পারবো কিনা। তো বলতেছে আই ইউ অল রাইট, আমি বলছি ইয়েস আই এম ফাইন। তো উনি আরেকটু জোরে ধাক্কা দিল যাতে আমি আমার এক্সপ্রেশনের জন্য। তো আমি বললাম, আমি ওনাকে ডাইরেক্টলি বলে ফেললাম যে স্যার ইউ ওয়ান্ট টু পাঞ্চ। পরে ও মানে রেফরিটা বলতেছে মানে কিছুক্ষণ আগে তোকে দেখলাম তো তুই তো মাঠে পড়েছিলি, তুই আবার কি ব্যাক টু প্লে, মানে বুঝতে পারলাম না। আমি খেলতে হবে, জিততে হবে তো আমার। পরে আমার ফ্রেন্ডরা বলতেছে যে এখন খেলা যায় কিভাবে বল, মার তো অনেক খেলাম। আমি সে মার পরে গোল তো 2টা দিয়ে দিছে, এখন 3টে শোধ করতে হবে। তো মেন ডিফেন্সে খেলতাম আমি। তো মিডফিল্ডারকে বললাম যে দেখ তুই আর আমি শুধু মাঝখানে খেলবো, আর 2জন উপরে খেলবে, আর সবাই আমাদের ডিফেন্সের পজিশনে থাকবে। তো আমার ফ্রেন্ড বললো ঠিক আছে খেল। তো এনি হাও আমি আর আমার ফ্রেন্ড 2জন মিলে, মনে করেন ওদের যাতাযাতি যাই করি, অনেক খেলার ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে, খেললাম। মনে করেন 2টা গোল পরিশোধ করে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে। গোল আমার পায়ে, কিন্তু আমি শুট না করে আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, কারণ ওর গোল র্যাঙ্কিং চাইছিলাম আমি, ও একটু হাই হোক আর কি, ওকে দিলাম। তো খেলা শেষ হলো, জিতলাম। জিতার পরে বের হয়ে ফোন দিয়ে জিতার পরে একটি স্কুলের মেয়ে দৌড়াইসা আমাকে জড়া ধরে বলতেছে যে খুব ভালো খেলছোস। আমি বলছি হ্যাঁ এখন পার্টি দিবি, একটা পার্টির কথা বললা আসি। তো পিছন থেকে একটা মেয়ে আসে বলতেছে যে
রহমান রহমান আমি বলছি, পিছন টাকা বলছি ইয়াস, বলছে আমি বলছি হ্যাঁ সেন্ট মাইকেলের বুকিং দিছে ওয়ারিতে, তো ওই বছর আর কি আমি যখন ম্যাট্রিক দেই তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি সব জানি না, আমি উনি একটা সারপ্রাইজ দেবে উনি আমাকে। আচ্ছা তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বেরোলাম, বেরোয় গাছ তুলে হাটে আসলাম, কোনো ঢাকা শহরের কোনো হাটে গরু পাই না, আচ্ছা উঠ তো পরের কথা। আর 9 বছর পরে ছেলে আসছে গরু আর কি একটা আর কি কোরবানি ঈদ করতে অথবা রোজার ঈদ করতে, রোজার ঈদ না কোরবানি ঈদ করতে 9 বছর পরে। দ্যাট মিনস 18টা 19টা ঈদ আমার জীবনে আমি করি না ফ্যামিলির সাথে। ভালো মন্দ যে শুনি এখন দেখি বাসায় পোলাও রান্না করা হয়, সেমাই রান্না করা হয়, আর ওখানে সব ছিল না। একটা স্যান্ডউইচ দিত, একটা বার্গার দিত। আপনার সিচুয়েশনের কারণে এটা মেনে নিতে হয়েছে, কিছু করার নাই। হ্যাঁ তারপরে বললো আমাকে যে গরু টরু নাই, 10টা ছাগল নিয়ে নেই, রাগের মাথায় বলতেছে, 2টা মহিষ নিয়ে নেই, রাগের মাথায় বলতেছে। তো ফট করে আমি যাবো ভিতরে ঢুকি, তো ভিতরে ঢুকে দিয়ে একটা গরু, প্রথমেই উনি গরুটা দেখছে, লম্বা চড়া খুব অনেক বড় গরুটা ছিল, আমাদের লাস্ট কোরবানি এটা। আচ্ছা তো অনেক বড় গরু এটা। তো গরুটা দেখা উনি প্রথম ব্যাপারীর কাছে গেল, কি জানি বললো আমি জানিও না। তা আমাকে বললো আর কাকাকে বললো এখানে দাঁড়া, আর কাকারে বলে গেল যে একটা সিস্টেম বললো যে রশিটা ধরে দাঁড়াবি, গরু যেমন কোথাও নাই আমি আসতেছি। তো উনি জানি না কোথা থেকে ভিতর থেকে আবার আসলো, আইসাই ব্যাপারীকে বলতেছে যে কাকা, কাকা একটু বয়স্ক ছিল, মুরব্বী ছিল, বললো যে আমার ছেলে প্রথম 9 বছর পর আজকে 18-19টা ঈদ করে নাই, উঠো দিছি তো আমরা দেখেন নাই, কিছুই করতেছে, কিছুই পাইতেছি না। আমি গরুটা না আপনি বলেন দেখি দাম তো আপনি বলেন। তো কাকা একটা দাম কি বলে না বলে বাবার সাথে কথা হয়। তো বাবা এক চান্সে ওই কাকাকে বললে এই দড়িটা হাতে নে, মানে হাতে নেওয়া মানে হয়ে গেছে, হাতে নে খুল। তো উনি রাখাল কি আদর, উনি গরুটা হাতে নিয়েছে, আর আমি তো আবু বলতেছে হয়েছে, এটা পছন্দ হয়েছে, আমি সব এটাই নিয়ে নিলা। তা আমি আমি তাও খুশি। তো বলছে হ্যাঁ নীল চলো। তো উনি টাকা দিল, যে ওই টাকা দেয় হাসিল হাসিল করে টাকা দিল। তো কাকাকে বলো যে গাড়ি নিয়ে আস অথবা হাইটা নিয়ে আস, যেভাবে নিয়ে আসলে গরু নিয়ে আস, আমরা চলে যাই। তো একটা ট্যাক্সি ক্যাব নেই, ট্যাক্সি ক্যাব নিয়ে বাসায় আসি, ভোরবেলা গরু পৌঁছায়। তো ভোরবেলা আমার বাবা সভাপতি ছিল মসজিদের, আর পারিবারিকভাবে সবসময় আমরা ঈদের পরের দিন কোরবানি দিই। আচ্ছা এটা আমার দাদার আমল থেকেই ঈদের পরের দিন গরু কোরবানি দেওয়া হলো। তো আমি বললাম 10 দিন থেকেও বললাম যে বাবা আর ভালো লাগে না, আমার আর থাকতে ভালো লাগতেছে না এখানে। মানে ওইখানে ছিল মাইনাস অথবা এরকম ডিগ্রিতে, আর গরমে ঢাকায় এসে ভালো লাগে না, আসলেই জ্বর এসে পড়ে, আসলেই এরকম মাথা ব্যথা করতেছে, আসলেই কিরকম লাগতেছে। তো বাবা হটকে বলতেছে আইসা এসে বলতেছে তোমার এবার আমি আরেকটা জায়গায় পাঠাবো। তাই বললাম কই মালয়েশিয়া না কোথায়? তো বলছে খেলোস তো ভালো, তো স্যার বললো তোর চাচা যেহেতু আজকে ইটালিতে আছে, আমি ওর সাথে কথা বলে দেখি। তা আমি বললাম ছোটো কাকাকে বলবা? বলছে ওরে বলি তুই যা, তারপর না দেখ মনে আনি, আরেকজনের কাছে নিজের লোক থাকে আরেকজনের কাছে বলবো কেন আনি। তো আমার ছোটো কাকা এরকম জীবনের ট্র্যাজেডি, ফার্স্ট ট্র্যাজেডি এরকম। তাবু হঠাৎ করে ফোন দেখা কাকে বলে যে শান্ত খেললে ভালো, আর মালয়েশিয়ার দেশটা আমার কাছে খুব ভালো লাগে না, আমি শুনছি আমার কাছে ভালো লাগে নেই, নেশাগ্রস্ত অথবা এরকম বিক্রি টিক্রি হয় উনি বলে। তারপর বলার পরে কয় ওকে যদি পারোস তাহলে ইটালিতে নিয়ে যা, তুই স্পন্সর করতে যেভাবে পারোস আমাকে বল, আমি প্রসেস করি এখান থেকে, ওকে আমি পাঠাই, সব খরচ এখান থেকে আমি পাঠাবো, ওকে শুধু যে কোনো রাখবি, পড়াশোনা করলে করবো, আর খেললে খেলবো, আর কাজ করলে কাজ করবো, ওর যেভাবে লাইফ ইচ্ছে ওই ব্যবহার করে নেবে। তখন কাকা বলে যে ভাই আসলে সমস্যা আছে। প্রথম বলে যে একটা বিল আটকা রয়েছে, আমার আর্জেন্টলি তুই যদি পারোস তাহলে 500 লাখ টাকা দে, মাত্র 500 লাখ টাকা। এবং কি আমি ঘরে দেখতাম যে ঘরে সুটকেসে টাকা আনতো, নাহলে চালের বস্তাতে টাকা আনতো। কে আপনার বাবা? বাবা। আমি এটা ছোটবেলা থেকে দেখে অবস্থ, মানে টাকা প্রতি কোনো লোভ নাই, দেখে অবস্থ। এমন রাত্রে আসছে, শুয়ে রয়েছি, আর উঠো, আমি বলতে উঠেছো কেন? উঠো দরকার আছে, উঠো, এই সাউন্ড উঠ। পর উঠছে কিসে? এই তুমি কিছু আনছো? আনছি। কি কমলা টমলা আঙ্গুর টাঙ্গুর? আনছি, সব আনছি। একটা কম্বল নিয়ে এসছি সুন্দর, কম্বল না ঘুমাও। আমাকে গরমের দিনে কম্বল খুল না বাবা, মানে খুলছি জাস্ট, কীভাবে বিশ্বাস করবে না, আমি জাস্ট কম্বলের চেনটা দিয়ে কম্বল, এখনও কম্বলটা আমার ছোটো ভাই ঘুমায়, আমি খুলছি। তখন আমার বিশেষ এখানে 65 লাখ টাকা রাখা ক্যাশ, আর প্রায় কত মানে কন্ট্যাক্টটা ছিল প্রায় 7 কোটি 8 কোটি টাকার উপর। ওই টাকা উনারকে রেখে আসছে আরেক জায়গায়। এটা আমাদের সেলফ ডিফেন্সের জন্য 2 লোক নিয়ে আসছে,
সাথে চলতো যারা, হুম যে উনি বলতেছে আমার তো ডর নাই, ডর হলো তো গনিয়া, আমার কি। তো একদিন ফট করে আমাদের যখন লাস্ট গাড়িটা হয় তখন ফট করে আমি একদিন বললাম যে ট্রাই করি, গ্যারেজ থেকে ট্রাই করি। হুম তো সিএমবিতে আর কি ওখানে যাই, তো ট্রাই করি। তো আমি যখন ঢুকছি তো দারুণ বলছে, স্যার বাবা কেমন আছিস তুই, অনেক ছোট থেকে বড় হয়েছিস তুই, তোর অনেক বছর পর দেখলাম, কাকা মানুষ তুই করে বলতেই পারে। তাই বলছে কাকা আপনি কেমন আছেন, আপনাকে তো চিনতে পারলাম না। ছোটবেলায় কম কোলে বসে কম আমার সাথে ঘুরোস নাই তুই এখানে। এরপরে বললাম যে কাকা ওই আমি গাড়ি চালাবো, আর কেমন ঢাকা ভাষা বলতি তো গাড়ি চালাবো। পরে বলতেছে যে গাড়ি চালাবি তুই, চাবি, আমাকে চাবি নিয়ে আসছি না। তো উনি করছে কি অফিস থেকে বাসায় ফোন দিছে যে শান্ত গাড়ি চাবি নিয়ে আসছে, আর ধরছে আম্মু, মানে ডেবল মানে আম্মু ধরছে ফোন, আম্মু ফোন ধরছে যে ভাবি ওই শান্ত গাড়ির চাবি নিয়ে আসছে, আর এখন গাড়ি তো ওই যে উপরের খুলতেছে, মানে কভার খুলতেছে। তা আম্মু বলতেছে ওর স্টপ করেন, বলেন যে ওর বাবা আসতেছে। তো এটাতে আবার একটু ভুল ছিল, উনি এসে বলে কি যে তোমার বাবা আসতেছে, বাবা এসে তোমার নদীর উপরে ঘুরে নিয়ে আসবো বলছে। তো আমি কই তাহলে কোনো ব্যাপার হলো নি, আমি গাড়ি নিয়ে ব্রিজের উপর রাখি, আপনি একটু গেটটা খুলে দেন। তো না আবার ফোন দিতে যাওয়ার সময় করছি আমি এতক্ষণ তো গাড়ি ওপেন করে লক করছি, লক খোলার পরে গাড়ি গিয়ারে ছিল, আমি তোর ফলো করিনি। ড্রাইভার হয়ে গেছে একটা পজিশনে, যে পজিশনে চালায়, তো ফলো করি নাই। তো গাড়িটা যখনই আমি খালি শুধু স্টার্ট দেখছি এটা পাড়া দিছি, ব্যাক সাইড নাই, মানে ব্যাক ডালা, গ্লাস, বাম্পার টাম্পার কিছু না। আর আমি তো চোট পায়া, মানে কপালের ভিতর ব্যথা পাইছি, নাকে ব্যথা পাইছি। পরে বেরোছি গাড়ি থেকে, আর ওই কাকা এসে সাথে সাথে আমার গাড়ি থেকে বের, গাড়ির চাকা ঘুরতেই আছে, মানে আমি তো আর বুঝি না অত কিছু, আচ্ছা ঘুরতে আছে। তো ভাঙছে গেছে, আমার ছোট কাকা, আমার সেজো কাকা আসছে, আইসা উনি গাড়ি স্টপ করছে, উনি দেখা বলতেছে যে তোর বাবাই বিগড়ে আছে, বলতোই বাসকা দাঁড়া। তখন আপনি ক্লাস 9-এ? তখন আমি ক্লাস 9-এ। তোর বাবা বিগড়াইতে আছে, এই দেশে থাকলে তুই তো আরো বিগড়াইতি, তোর দেশের বাইরে রেখে আরো বিগড়াইতে আছে। তোর বললাম যে ও কাকা বলছে দূর বলুক গা। আসছি, আসার পরে বাবা আসতে করে ঢুকতেছি বাসায়। তো বাবা ঘুমের থেকে বলতেছে কয়েকটা অন্যায় করছো, সন্ধ্যাবেলা কিন্তু তুমি থাইকো। তা আমি বললাম অন্যায় করছি, গাড়ি ভাঙছি, এটাই অন্যায় হবে? তো যা কি হবে আর। তো আমি বসলাম, তো বিকাল হইলো, উনি ঘুমে থেকে উঠলো, আর ওনার ঘুমার একটা টাইম ছিল, ভাত খেয়ে একটু ঘুমাবে 1 ঘন্টা, ঘুমে থেকে উঠবে। তারপরে দুপুরে ঘুম মিস দিত না। তো উঠছে, উঠার পরে দেখলাম কি শার্ট প্যান্ট সব পরলো, চা খালো। তো আমি ড্রয়িং রুমে বসে রয়েছি, তো উনি পিছন থেকে এসে আমার ঘেটিটা ধরছে। আচ্ছা ঘেটিটা ধরে আমি ঘেটি হিলে দিতে পারতেছি, আমি এরকম, মানে আপনারা আমাকে যা দেখতেছেন কি ভাই, আমার এই হাইট ওজন ছিল 55.2 কিলো, আমি এরকম ছিলাম। তারপরে আমি ভাবলাম ঘেটিটা ধরছে, মানে আমি আমার শক্তিটা আমি করে দিতে পারতেছি না ঘেটি সরানোর জন্য, যেখানে খেলার ময়দানে আমাকে দেখলে দেখা গেছে 3-4 জন অটোমেটিক সামনে আসবো না, যেই নীল মাইরা বসে। তো উনি ধৈর্য নিয়ে আমাকে মাঝখানের রুমে নেয়। তখন আমি বলে কি করতেছো। তো সাথে সাথে উনি আমাকে ঘরের ভিতর পুশ করে দিয়া রুম লক করে দেয় অন্যের ভিতরে। উনি আমার কাদের পা রাখে, আমার যেভাবে রাখে, তখন বোঝে মানুষের শক্তি, যে যারা বেশি ভালোবাসে তার প্রতি অত একটি হইলে কিরকম হয়। টেবিলের উপর কিভাবে হাত দুটা রাখলো আমার এভাবে, আমার এই আঙ্গুল দুটা এখনো ব্যথা করে। উনি পুতাতা ছেচ্ছে, এই গাড়ির কারণে শুধু না, তাহলে উনি পুতাতা ছেচ্ছে, মানে যে আমরা পাটা পুতা করি না, উনি পুতাতা ছেচ্ছে। আমি শুধু একবার চিখে দিয়েছি, এরপর চিখে দিয়েছি না যে কি করতেছে উনি, যেমন ছেচতেছে। পরে আমার এক কাকা আছে, আব্বুর সাথে সবসময় থাকতো, উনি গেট একদম এমনভাবে ধাক্কা দিয়েছে, উপরের লকটা ভেঙে গেছে, উনি ভেঙেই ঢুকছে, ঢুকি আব্বুকে জড়ায় ধরে বাইরে গেছে। পরে একটু ঠান্ডা মুন্ডা করে, পরে রাতের বেলা আব্বু আসে, আসার পর অনেক দেরি করে আসে, আসার পরে এলা পরে মা বলতেছে এইভাবে মারে, ডাক্তার দেখায় নিয়ে আসলাম আর কি, আমার আঙ্কেলই ডাক্তার, বলতেছে দেখায় নিয়ে আসলাম, বললে জীবনে হাড্ডি সোজা তো হয়ে গেছে, মানে ব্যথাটা থাকবে, এজিব ব্যথা হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, মারছে কেন মারছে কি আমি কি বলবো। তা আমু রাতে জিজ্ঞেস করে তুমি ওরা কেন মারলা। দাদু আইসা পরে ফাঁকে ছোটো কাকা আর কি, তখন তিটালি থাকে, দাদু আইসা পরে ছোটো ফুপি আসে, তো আমাকে দাদু ঘুমায় থাকে। তা আমি তো আঁকড়ায় রয়েছি আঙ্গুল দুটা, আঙ্গুল সবগুলা নিয়েই। তো আবুকা বলে যে তুমি কেন এরকম করলা। তো বলতেছে যে আমি যে ঘুমায় রয়েছি, তুমি এটা আমার আম্মুকে তুই করে বলে
যে তুই এটা ভালো করে জানিস যে আমি ঘুমায় থাকি, কিন্তু ঘুমায় থাকলে আমার কান আর আমার চোখ কিন্তু এড়ায় কেউ যেতে পারবো না। হুম। আমি হাজারটা শ্রমিক খাটাই রাস্তার ভিতর, আমি আরেক কন্ডাক্টরই না বসাই না, আমি বড় কন্ডাক্টর হইলেও আমি নিজে দাঁড়ায় করি, দেখি যাতে আমার কাজে যেমন কেউ না বলতে পারে যে এই সাউন্ড এন্টারপ্রাইজের কাজ রং হয়েছে। ওর নাম ছিল শাওন এন্টারপ্রাইজ, ট্রেড লাইন্সের নাম দিয়েছিল সাউন্ড এন্টারপ্রাইজ। আপনার নামে নাম। জি। হুম। তারপর ওরা বললে যে রোড যেমন খারাপ না হয়, ওনার কথা হইলো এটা যে কে যেমন আমি অল্প লাভ করব, মানে গভর্নমেন্টের কাজগুলো। গভর্নমেন্টের কাজ আমি অল্প লাভ করব, কিন্তু আমি ই করবো না। কিন্তু বাবা কোনো হারাম কামাই না, হারাম দেখি নাই। হুম। তো উনি বলে যে ও আমার এই জিনিসটা ধরছে, এটা আমি মনে বলতে চাই না, ও আমার এই জিনিসটা ধরছে। আচ্ছা, তো বললো মা বলতেছে ও আপনি অনেক কেন বলতে চান না? এটা তো আপনার আচ্ছা, ঠিক আছে, ইলিগাল ছিল না, আমার বাবা- ইলিগাল ছিল না, লিগ্যাল ছিল? লিগেল ছিল। লিগ্যাল ছিল বললে কথা। তো আমার বাবার একটা লিগেল অস্ত্র ছিল, পিস্তল ছিল। হ্যাঁ পিস্তল ছিল, ওইটা আপনি ধরছিলেন? লিগেল আর্মস ছিল। তো আমি ধরছি কিভাবে, মানে মানি ব্যাগটা, ওয়ালেটটা ভরা টাকা, হুম। পিস্তলটা এভাবে কাভার দেওয়া রাখা, আর গাড়ির চাবিটা এখানে। ও, তো আমি গাড়ির চাবিটা নিয়েছি, তখন চিন্তা করলাম কি রিভলভারটা কালো কালো ছিল, রিভলভার চিন্তা করলাম যে জাস্ট এমনি ধরছি, দেখছি, হাতেও নেইনি, জাস্ট এমনি দেখছি। কিন্তু যার জিনিস যে যেখানে রাখে সে কিন্তু ঘুমের থেকে যে কোনো পারবে যে জিনিসটা ধরছে কেউ। হুম। তো মাকে বলে সেই জন্য আমি ওকে দেশে রাখি নাই, যে আমার কিছু দেখা ফেললে ও চলে যাবে অন্যদিকে, ওকে রাখছি আমি বাইরে। সেই জন্য তোরা সবে আমার যত রিকোয়েস্ট করছো যত বছরে যে ওরা আইনা ফালানো, ওরা একা ফালা রাখছেন, ছেলে খারাপ হয়ে গেতেছে, হয়ে গেতেছে, কত ধরনের কত কথা বলছো, কিন্তু ওরা একা রাখতেছে। এখানে একটা কারণ আছে, যাতে যদি আমার কিছু হয় ও যেমন একা কিছু একা একা থাকার অবস্থা যেমন থাকতে পারে, যে একা কি লাইফ। মানে উনিও, আমার দাদু মারা যায় ওনার 7 বছর বয়সে, মা ছাড়া বড় হয়। তো বুঝতেই পারেন মা ছাড়া বড় হওয়া মানে সৎমার ঘরে থাকা একটা অবস্থা কি হয়। জুটা প্লেটও খাইছে আমার বাবা আর কি, এরকম আর কি দিন গেছে ওনার। আমাদের এই অসুবিধা দিতে চায় না, উনি উপভোগ করছে বইলা। তো আমাকে ফট করে বললো, আম্মু এসে বলতেছে যে তুমি কি বাবার ওই জিনিসটা তুমি কি বাবার ওই কালো ইটা ধরছো, পিস্তলটা ধরছো? বলতেছে। আমি বললাম যে বাবা মা শুধু আমি তো ধৈরা হেলাইছি, আমি তো হাতেও নেই নেই। তো বলছে দেখছো তোমার বাবা কিন্তু ঠিকই দেখছে যে তুমি নিছো। আমাকে বলতো মারার পরে পরের দিন দেখি যে আব্বু নিজেই কান্না করতেছে। তো আমি আশ্চর্য হয়ে পাশে গিয়ে বললাম যে আব্বু মাফ করে দাও, আর ধরবো না। কয় দেখ রে বাবা, জীবনে এমন কিছু দেখো না, এখন পর্যন্ত ওই পর্যায়ে যাও নাই, গেলে বুঝতে পারবো কষ্ট কাকে বলে আর এই লাইফটা কি। তোমাকে তো সব দিতেছি, তুমি বুঝতে পারতেছো কি না কি। আমি বলতেছে বাবা সব আল্লাহ ভরসা। কয় একটা কথা আছে, আমরা এখানেও থাকবো না। আমি বলছি নতুন বাড়ি করছো, দাদা বাড়ির রাইখাও, আবার দাদা মানে আমার বাবার কাকার জায়গা কিনা ওইখানে 4 তলা বাড়ি করছে। যে কোথায় ছিল আপনাদের বাড়িটা? ওই পোস্তগোলাতেই আপাতত যেখানে আছি। ঢাকার পোস্তগোলা? হ্যাঁ ঢাকা পোস্তগোলা, পোস্তগোলাতে। বলার পরে আমাকে বলতেছে যে এই কথা, তাহলে চলো আমার সাথে। তো ওই বাসায় নিয়ে যায়, তখন টিকেটলি বলি আমরা, ওয়ারি টরি বলি না, তখন টিকেটলি বলি। তখন 5 কাটার উপর আর এত তো গোলগাপ হয়ে গেছে গা। আর লাভ বলতেছে যে আরে না রে, থাকতে চায় না। আল্লাহ থাকে, ওরাই খেয়ে ভুল করছি, আর মার লগে থাকতে চায় না, খাইতে গেলে কি খায় না খায়, মানে এরকম একটা কথা বলতেছে, আশ্বাসের কথা বলতেছে। তো ভাই আমাকে বলতেছে ভাই তুই আমার কাছে আস, এদিকে আয়। মানে খুব আদর করতে গেছি, তোর দিয়ে গেছি। আমি কে ভাইয়া, কয় কি? আমি কে ভাইয়া তোমার তাহলে সাদা গাড়ি চাবিটা আছে না? কয় হ্যাঁ। তখন ওই আমলে অনেক নামি দামি যারা ছিল কেউ গাড়ি চালাইতো, বললাম তোমার গাড়ির চাবিটা দিবা, আমি এখান থেকে চালাবো। তো বলছে তোর তো তুই শুনছি তুই ওই দিন গাড়ি মেরে দিস, গাড়ি অনেক রেজে। আমি তো তাহলে তোমার দিবা না ডরে? পরে উনি কি বাইরে লাল একটা গাড়ি দেখছো? আমি বলছি হ্যাঁ। গাড়িটা আজকে কিনছি। আমি আজকে কিনছো তাহলে তো ভালোই। কয় কি মানে বলতেছে যে তোর কি পছন্দ? আমি কে না তোর এই, আমি কে দূর, আমার পছন্দ হয়েছে আরেকটা, আমি আব্বুকে দেখাবো পরে। মানে একটা দেখছিলাম গাড়ি, খুব পছন্দ। গাড়িটা এখন খুব অ্যাডমায়ার করি কিনার মানে ছিল। পরে বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যা। পরে আব্বুটাকে আব্বু আরেকজনের সাথে কথা বলতেছে, ব্যবসায়ী আলাপ করতেছে। তা আব্বুর ফাট করে বলতেছে কাকা আপনি ব্যবসায় চিন্তা বাদ দেন, রাত্র হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো আগে চলেন। পরে ওইখান থেকে আর কি আমাদের বাসায় আসি। বাসায় এসে আর কি খাওয়া দাওয়া শেষ হয়, মানে আসিন গেট ছেড়ে দিই। তখন ব্রিজের উপর আসি, গাড়িতে বসে আসি, ব্রিজের উপর আসি। আসার পরে আব্বু নামে, আমি নামি। তো উনি খুব ড্রিঙ্কে ছিল, হেভি ড্রিঙ্ক করছিল। মানে
তো আবু বলতেছে যে ভাতিজা ড্রাইভারকে উনি ওইখান থেকে তাড়াইতেছে। তো ড্রাইভারের বাবা বলতেছে না থাক, মানে অ্যাজ ইফ ওর যদি কিছু দুর্ঘটনা ঘটে। তো ভাইয়া বলতেছে কিচ্ছু হবে না কাকা। আর কাকা শুনেন, ওই আপনি যে জায়গাটা কিনছেন আমার লোকে তো বেচ চালাইছি। ওর বাবা বলতেছে তুই আমার জানিলি না? আচ্ছা থাক, বিশ্বাসের উপর তো বিশ্বাস, কাগজ কলম কিছুই নেই, বিশ্বাসের উপর বিশ্বাস। যা তোর লোক এত কোটি টাকা এত টাকা লেনদেন করছি আমি, এই রোড বানাইছি, কেউ আমার ঠেকাই দিছে, তুই আগে গেছিস যে ওই লোকের ঠেকাইতে যে কার রোডের কাজ ঠেকাস। তো বলতেছে তোর থেকে আমি কি করুম নাকি? কিন্তু এমন কি না, এখানে লাভ আছে একটা। মানে উনি আমার সামনে বলতেছে কি আমার ভাইটারে আমি এই গাড়িটা একটা গাড়ি কিনে দেবো, তোমার একটা নতুন গাড়ি কিনতে হইব, এটা বাদ দাও, গ্যারেজেই থাও, নতুন গাড়ি কিনবা কালকা, আর বিল্ডিং এর ফুল টাকা কালকে অ্যাডভান্স কালকে দিয়ে দিবা, 80 লাখ টাকা কালকে। আমি বিল্ডিং এর ব্যাপারটা বুঝি নাই, মানে কি বিক্রি করে দিয়েছে উনি বা কি হয়েছে আপনার কাকার সঙ্গে ওনার কথোপকথন, বা আমার গাড়ি কিনে দিতে চাচ্ছে, মানে আমি আমার কাছে খুব। ও আচ্ছা ঠিক আছে, না কথাটা হলো যে উনি গাড়ি থেকে আমাদের ব্রিজে আসি আমরা, ওনার নতুন গাড়িতে চড়ে। তো উনি আপনাদের কি বিক্রি করে দিয়েছে যেটা বলছিলেন? না আমাদের জমি কিনছিল বাবা 25 কাঠা। আচ্ছা, সেটা বিক্রি করে দিয়েছে আর কি ওনার জমির সাথে একসাথে কিনছিল, 100 কাঠা কিনছিল একসাথে, 100 বেশি আর কিনছিল। আচ্ছা, 4-5 জন ছিল পার্টনার আর কি। তা আবু কখনো কাগজে কলমে আর কি ভাইয়ের সাথে কখনো লেনদেন করেনি। ও ওইটা আলটিমেটলি আপনার বাবার নামে কাগজে কলমে লেখে না, নাই? ওনার নামে ছিল, পুরোটাই ওনার নামে ছিল। ওনার নামে ছিল। তো ভাইয়া বলতেছে কাকা জায়গা তো বিক্রি করে ফেলছি। কয় জায়গা বিক্রি করে ফেলছো? কয় তাহলে? কয় জায়গা বিক্রি করছি, এখন তুমি দিছো, মানে বলতে বলছে যে তুমি দিছো কত ওই লোকের? কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা না, 50 লাখ দিয়ে দিছি, লোকটা তো ভালোই ব্যবহার করছে, লোকটা তো কোনো কিছু বলে নাই। আমি শুনি না, মানে এরকম আমার সামনে, আমি আব্বা হাত ধরে রাখছে আমাকে, কয় তাহলে এক কাজ করি, কালকে বাকি 80 লাখ টাকা তুমি আমার তুলে যাও, 80 লাখ নিয়ে ব্যাটা যদি ফুল পেমেন্ট দাও তো ফুল পেমেন্ট দাও, আর না দিলে একটা গাড়িও কিনো আর ওই বাসায় উঠে যাও, এই এলাকা ছাড়ো, তাহলে ছেলে একটা অথবা মানুষ এখানকার ভাল লাগে না। যেহেতু ছেলে কিনে তো আগে গেছো, আইসা যদি চলে গেছো চলে যাও। তাও আবু আইসা বলে কি যে যা তো সকালে কিন্তু টাকা দিস, আর তাহলে একসাথে যামুনে তোর বাইরে তাহলে রাখে আরো 2-3 দিন। তা আমি তো আরো এক্সাইটেড হলাম যে সকালে তো আসবে ভাইয়া, আবার নতুন গাড়ি, আবার আমাদের একটা হবে, আমাদের নতুন বাড়ি হবে, আমরা এরকম একটা সোসাইটিতে চলে যাব। তো তখন ফট করে ফজর উঠতে আমাদের লাইফের টুইস্টটাই এটা, মানে ফজর উঠতে আমি মানে ম্যাট্রিক দিয়ে আসছি মাত্রই, আসে সকালে ওনার সাইড গার্ড আসে, ওনার ছোট ভাই আসে। কি নাম ছিল ভদ্রলোকের? শামীম ভাইয়া। শামীম, ওকে। শামীম ভাই আপনার বাবার বিজনেস পার্টনার? না না না, তাহলে ওনার ছোট ভাই। যে লোকটা বিক্রি করে দিল জমি, ওনার নাম? ওনার বিজনেস পার্টনার তো ওনার ভাতিজা বলতে গেলে সেলিম ভাইয়া। সেলিম ভাই, ওকে। উনি বিক্রি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে জমিটা আসলে আপনার বাবা এবং উনি দুজনে মিলেই কিনেছিলেন, কিন্তু আপনার বাবা আপনার কাগজে কলমে করে নেয়নি। তো উনি ওই জমিটা লাভে বিক্রি করেছেন, সেটার একটা পার্সেন্টেজ আপনার বাবা পায়, যেহেতু জমিটা আপনার বাবারও ছিল, তো সেটা দিয়ে দেওয়ার কথা আলটিমেটলি সেই দিন। হ্যাঁ, তারপরে বলেন। তারপর ফজর উঠতে প্রায় আপনার তখন ফজর হয় আপনার 5টা, 5:15 হবে, গরমের দিন। তো ফজরেই মানে গেট নক হয়ে গেছে। আর আমাদের ফ্ল্যাটটা এভাবে করছে, 4টা রুম করছে, 4 রুমে মাত্র আমরা 4 জন, আর একটা টেরিস গার্ডেন আছে। মানে চিন্তা করছে এটা উনি ওনাদের ভাইদের দিয়ে দিব, আর উনি আমাদের নেমে ওয়ারের বাড়িতে থাকবে আর কি। যেহেতু ঢাকা মানুষ বলার কথা, মানে এক কথার দাম একটা কথাই। তো আমু বলে আছে ঠিক আছে যাও, যেহেতু তোমার ভাইকে দিয়ে দিবা, তাহলে এখানে কে ও দাদার তো একটু বড় হলে তো মানুষ প্রশ্ন করে যে আমার দাদার ভিটা কই, কয় কেন ফ্ল্যাট কি আমি ছেড়ে দিয়েছি নাকি? কোরবানি তো যত বছর আমরা বাইরে থাকছি, কোরবানি দিল বাপের জায়গায় এসে দিছি, আর যাই করছি বাপের জায়গায় দিছি, বাপের জায়গায় আরেকটা বাড়ি করছি, এই বাড়িতে থাকবো বাইরা, আমরা আসবো ঈদের সময়। আর আমার ছেলেরা এখন আমি চাই হাই, যেহেতু চলে গেছি আমরা উপরে জায়গা, এখান থেকে লাভ কি? তা আম্মু বলে তো গুড, ভেরি গুড। তা আম্মু খুব সাপোর্ট, সবাই খুশি। তো এটা আবার আমার কাকারা দেখতে পারতো না, মানে খুশিটা। কাকাদেরও কিন্তু টাকা ইনকাম তখন ছিল, কিন্তু আবু কখনো খারাপ কিছু দেখলেই যে কাকাদের ধমক দিত, যে ওনার মানিজ্য নিয়ে টানাটানি করলে ওনার সহ্য হতো না, যে তুই আমার নাম বিক্রি করে খাইবো, অথবা অমুক জনের ভাই একজনের মাইরে থেকে গেছে, আরেকজনের এসে আমার কমপ্লেন দিব, আমি কমপ্লেন জিনিসটা চাই না। উনি আমাকে সবসময় বলতো যে যেই যাই করো জীবনে, তোমার নাম নিয়ে যেমন কোনো একটা খারাপ বিষয় আমার কাছে না আসে। আসলাম ফজর রক্ত উঠে, তা আমি তখন ঘুম ভাঙে না, তো ওই ওনার ছোট ভাই আসে, আইসা মানে আইসা হাঁটু ভাঙ্গা বসা পড়ে। আমি আর কি, আমি ঘুমে থেকে উঠে দেখছি হাঁটু ভাঙ্গা, আবুও বসা পড়ছে মানে বিছানা, আমি দেখতেছি। আর আম্মু তো একটু কান্না করতেছে, ছোট ভাইটা তখন ছোট, কান্না করতেছে।
তো আমি বলতেছি স্বামী ভাই কী হয়েছে আসছে এত সকাল তুমি কানাচ্ছ কেন আপনি কানাচ্ছেন কেন তখন কিছু তো বলতেছে না পরে আব্বু একটু ওইটা কঠোর মনে ওইটা একজনকে ফোন দিল বলতেছে কয় তুই কই আসছিস কে এখানে আছি কয় বইটা গেছে এটা বইটা গেছে পরে আমি বলছি কী কইটা গেছে কী কইটা গেছে কী হয়েছে না হয়েছে বলতেছে না পরে ফট করে আবার আমু বলতেছে তোমার সেলিম ভাই মারা গেছে যে ব্যক্তির রাত্রে 11:30 পৌনে 12টা বাজে রাত্রে 12টা বাজে আমি দেখে আসলাম ফজর ওয়াক্তে উনি মারা যায় কীভাবে আমি প্রথম প্রশ্নই করছি এটা চাই 5-6 ঘন্টায় মারা গেল কীভাবে কে মারা ফেলছে পরে বই বলতেছে না গাড়ি নিয়ে পুকুরে ঢুকে গেছে ও ওই গাড়িটা নিয়ে বাজার নতুন গাড়িটা নিয়ে আপনি প্রথম দিনের গাড়িটা নিয়ে ঢুকে গেছে তো বাবা তোর সাথে সাথে মানে বের হয়েছে যে ঘটনা কি আসলে উনি রাজনীতিবিদ ছিল ঘটনা কি আসলে গেছে গিয়ে দেখে যে পিছনের চারজনই বাইচা আছে ডান দিকের লোক বাইচা আছে পিছনে তিনজনই বাইচা আছে শুধু আমার ভাইয়া নেই আচ্ছা ঠিক আছে সেলিম মারা গেছে কোনো অসুবিধা নেই আমরা এটা গুছিয়ে নিব অসুবিধা হবে না কারো কোনো অসুবিধা হবে না তোমরা কেউ কোনো ঘাবড়াও না এই কথা বলে গেল তো 40 দিন 1 মাসের মধ্যে কারো থেকে কর্জের টাকা অথবা কিছুটা একটা মৃত ব্যক্তির বাসা থেকে কীভাবে টাকা নেওয়া যায় যার আলমারি ভরা দেখতাম টাকা স্টিল আলমারি হয় না আমাদের পুরোনো টাকাতে স্টিল আলমারি ব্যবহার করা হয় স্টিল আলমারিতে মনে করেন ভরা থাকতো টাকা আমাদের এখন আলমারি আছে আব্বু এরকম আলমারি বানায় নিয়ে আসছে যে 2টা পার্ট আপনি দেখতেছেন ড্রয়ার শুধু 2টা কিন্তু এখানে ড্রয়ার কিন্তু 2টা না এখানে আপনার 2 কোটি টাকা রাখা যাবে দেখো উপরে ট্রে টান দিবেন যে এরকমভাবে সিস্টেম নিয়ে আসছে উনি ভাইয়ার রুম টুম সবই করার পরে ডাইরেক্ট আব্বু বাসায় গিয়ে বলতেছে যে পোস্টমর্টমের জন্য পুলিশ যেহেতু আসছে তো এটা নিয়ে যাক তো ওনার কাকারে বললো যে ভাই ওর রুমটাকে তালা মারেন তো ওনার বড় বোন যেটা ছিল উনি খুব দুষ্ট কি মারা গেছে থাক মারা যাওয়া ব্যক্তির ব্যাপার খাপ বলতে নেই তো উনি এসে বলতেছে যে কেন ওনার রুম লক করা হবে পরে বলছে ওর রুমের ভিতর আমি না আমার মতো অনেক মানুষ আছে যাদের অনেক কিছু রয়ে গেছে কিন্তু আমরা কিন্তু টাকাটা ইম্পর্টেন্ট দেখতেছি না ওর রুম থেকে যেমন কিছু না হারায় তো ওনার বোন না আসে নেই ঠিক আছে যা শুনবি না তোগো বাড়ি তোগো ভাই মানে একটা অপমান লজ্জিত করে দেয় সবাইকে সবাই বলে যে কাকা চলে আসেন ভাই চলে আসেন তারপর ডিপ্রেসে আইসা পড়ে দেখেন একটা লোক রাত্রে 1 কোটি টাকার মতো লস খেয়ে গেছে কিন্তু কোনো চিন্তা নাই আসছে বাসায় এসে আমার বলতেছে কবর টবর হইলো সাহায্য হইলো ওর জন্য খারাপ লাগতেছে বাসা আসলে খালি ভর্তাদা ভাত খেয়ে মাংস খাইবো না তাহলে যা দেখি কি হয় তো এই করতে করতে টুকটাক কিছু করলো আব্বু তো ফট করে 1.5 মাস 2 মাস পরে সবাই মিলে আব্বুকে যারা ওই জমির পার্টনারে ছিল সবাই বলছে ভাই আমি দিছি এত ভাই আমি দিছি 35 লাখ ভাই আমি দিছি এত লাখ ভাই আমি দিছি এতটুই ভাই আমি কাগজের কাজ করে দিছি আপনি চলেন আমগোর সাথে আপনার তো একটু বেশি মোটিভ তো বলছে আচ্ছা ঠিক আছে চল তো সবাই মিলে যখন যায় তখন ওনার বোন ডাইরেক্ট বলে দেয় যে সেলিম মানে ও মারা গেছে ওর সাথে ওর সব বিজনেস পার্টনার ওর সব টাকা ওর সব কিছু মারা গেছে উনি ডাইরেক্ট বলে ফেলায় ওকে 10-12 জন একটা মানুষের সামনে উনি ডাইরেক্ট বলে ফেলায় তাবু তখন বল ঠিক আছে ফাইন আমারটা লাগবে না এখন তোরা যদি কিছু বলতে সবাই বলে থাক লাগবে না কারোই কিছু তখন আসার পরে বাবা এখন ওই লোকটা তো আমাদের বাড়িটা তো আব্বু একটা জবানের কথা দিয়ে বলে আসছে তো বাবা বলে যে আবার আরেকটা কন্ট্রাক্ট সামনে এসে পড়ছে যে 2টা কাগজ তো এক কাগজের কাজ তো উঠছেই ওই টাকা তো বাড়ি কমপ্লিট করলোই এখন কী করবে এখন এই কাজের জন্য তো টাকা লাগবে তো লোকের গিয়ে রিকোয়েস্ট করার পরেও লোকটা খুব ভদ্র ছিল তো লোকটা পুরো টাকাটাই ফেরত দেয় এরকম বলে না যে আপনি এক জবান দিয়ে আপনার থেকে আমি 2 লাখ রাখবো 3 লাখ রাখবো মানে ওই রকমও না অথবা ক্ষমতাসীন যে ছিল আমার বাবা তাও দেখা লোকটা বলে না বলে যে আপনি নিয়ে যান বাবা অসুবিধা নাই আপনি নিয়ে যান ওই টাকা দিয়ে আরেকটা কাজ নেয় তাই আমি বললাম যে বাবা আমি চলে যাই তাহলে যাও এই আমার টার্নিং পয়েন্ট আমি যাওয়ার প্রায় 2 মাস হবে বাসা থেকে ফোন যায় আপনি তখন ইন্ডিয়াতে আমি ইন্ডিয়াতে হ্যাঁ তাই আমি বললাম বাবা আমি কিন্তু যখন এখানে ইন্টার ফার্স্ট ইয়ার বলে আমরা ওইখানে ক্লাস 11 বলতাম বাবা ক্লাস 11-এ রেজাল্ট তো ভালো হয় নাই আর তুমি বলছিলা বাইরে পাঠানোর জন্য বাবা কিছু বলে না তো যে বাবার বলতে আর বাবা উত্তর দিতে দেরি করে না সে বাবা কথা বলতেছে না কেন আমার সাথে তো বললাম যে বাবা কি তো বাবা বলছে যে আমি আগামী
তোমার ছুটি কবে? আমি বলছি বাবা এই মে মাসের এত তারিখে। চাচা ঠিক আছে আমি আসতেছি। ও শেষ আসলো, আইসা হোস্টেলে সব কিছু টাকা পেমেন্ট করলো, পেমেন্ট করে বললো যে এই বছর পরে তুমি দেশে চলে যাবা। তো তখন মনে মনে চিন্তা করছো দেশে যাওয়ার পর মনে বাইরে পাঠাই দিব। হুম। তো যে দেশে আসি, দেশে আসার পরে দেখি আমরা এই বাড়িতে। দাদা বাবা আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানে মার উপর খুব ক্ষিপ্ত। তো ক্ষিপ্ত পরে মানে আমি আব্বুরে বুঝাবো কী হয়েছে তুমি আমাকে বলো, বলতে তো পারো তুমি আমার, কিছু হয়নি। পরে দেখতাম কি যে বাবা আগের মতো নাই, চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। যে ব্যক্তি আগে সকালে ঘুমে দিয়ে উঠতো, নাস্তা খেতো, বেরোতো, দুপুরে বাসা আসতো, একটু রেস্ট, আবার সন্ধ্যাবেলা যেত, রাত্রে বাসা ফিরে যেত। অনেক সময় রাতে যদি বাসা না ফিরে ফোন দিত যে আমি ফিরবো না আজকে। ও তখনই দেখা গেছে বাবা মোবাইল নিছে 96-এর 95-এ মোবাইল নিছে। ওনার ফ্রেন্ড ওনাকে জাপান থেকে প্যানাসোনিক একটা মোবাইল গিফট করছে। হুম। তখন 60 টাকা মিটার লাইন ছিল। ফট করে আমি একদিন দেখি আমাদের এখানে ফলপট্টি আছে, ফলের বাজার আছে, তো দেখি উনি বসে রয়েছে। তা আমি গিয়ে বলতেছি যে বাবা কিছু টাকা হবে? তো বলছে কি যে কত টাকা? তুমি ঘর বলতে পারলাম না, এখানে আসছো। আমি এখনই লাগবো, একটু বাইরে যাবো। কত টাকা? আমি বললাম যে হবে 3-4 হাজার টাকা হইলে হবে। কিন্তু আগের হ্যাবিটটা রয়ে গেছে, আমার একটা হ্যাবিট রয়ে গেছে আগের, যে তা না বলতেছে 3-4 হাজার টাকা। তখন উনি পকেট থেকে তখন 1,000 টাকার নোট না 2টা 500 টাকার বের করে বলছে আপাতত এটা নিয়ে যাও। আমি বলছি আপাতত নিয়ে যাবো। তাও উনি আমাকে মনে কষ্ট না দিয়া, মানে পাশে ফলের দোকান থেকে, ফলের দোকানদার থেকে কার থেকে, মানে উনি ঠিক আরো 2,000 টাকা নিল, নিয়ে এসে আমাকে দিল। নে পরে আমি নিয়ে আসলাম বসুন্ধরা সিটি আসলাম। একটা ফ্রেন্ড হইলো আর্সেন গেট থেকে, মানে আমাদের এলাকার পাশের থেকে একটা মেয়ে বন্ধু হলো। তো ও আস্তে আস্তে আমার সাথে একটু জড়াইলো, আমার একটা ব্যবহার দেখা, একটাই দেখা। না কিন্তু তখন কি আপনার বাবা কি বললো যে কি কি ঘটনা ঘটেছে? বাবা কেন কিছুই বলতেছে না, উনি কিছুই বলতেছে না। তো আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরি ফিরি, ওইদিকে যাই, বসুন্ধরা সিটিতে আসি, ছবি দেখি, ওকে নিয়ে একটু সারাদিন সময় দিই। এই ফাঁকে আমার ফ্রেন্ড যেগুলো ছিল ওগুলো সবাই বাইরে চলে গেছে। তা আমি যেতে পারতেছি না, আমার একটা মনটা খারাপ যে আমার বাইরে, আমি আমার বাইরে চলে যাই। তখন আইসা রাত্রে বলতেছি বাবা সবাই তো একজন লন্ডন চলে গেতেছে, কে অস্ট্রেলিয়া চলে গেতেছে, এখন আমার কি করতেছো? তখন বাবার কিছু না বললা ভাটাত খায়া ঘুমাইতে চলে যায়। তখন আম্মু আমাকে সব ভাঙা বলে যে আমার বাবা 1 মাসের ভিতর কমসে কম 5 থেকে 6 কোটি টাকা, ওনার ক্যাশ নাই, ক্যাশ 5 থেকে 6 কোটি টাকা, এত টাকা নষ্ট হলো কিভাবে? ওই যে আপনার প্রথমে খেলো, দেখা গেছে যে ওনার একটা হ্যাবিট ছিল কি, মানে উনি তো কাঠ খেলতো, মানে জুয়া? হ্যাঁ জুয়া খেলতো, একটা কাঠ খেলতো, মানে অফিসিয়ালি ভাবে যে লোকাল না অথবা হাইফাই না, মানে লোকাল না অথবা কিছু না, মানে এক বোর্ডে এরকম দেখছি যে আমি এরকম, মানে এখন লোক বলে আর কি, 3 কার্ড না কি কার্ড এখন যে গেমসে খেলা হয়, জুয়ার অভ্যাস ছিল, ঠিক আছে, হ্যাঁ অভ্যাসটা ছিল আমার বাবার। তো উনি ওইখানে প্রায় 1 বছর 16 লাখ, 1 বছর এরকম 30 লাখ, 1 বছর 28 লাখ, এরকম ওনার ক্যাশ সব টাকা উনি আগে থেকে নষ্ট করছে আর কি, এটা কেউ জানতো না। সেজন্য আর কি মা ক্ষিপ্ত যে তুমি আগে টাকাগুলো এরকম নষ্ট করছো কেন। আমাদের ইন্ডিয়া ঘুরতে নিয়ে গেছো, যখনই গেছো 3-4 লাখ টাকা নিয়ে গেছো, তোমার কি মানা করতো না? ছেলে যা চাইছে তাই কিনে দিতেছো, না করতেছো না। আরেকটা ছেলে হয়েছে, আরেকটা ছেলের জন্য তুমি তাও এই ছেলেরও তুমি বলছো এই ছেলেরও তুমি এভাবে পালবা, তুমি পারবা, কিন্তু এই টাকাগুলো এভাবে নষ্ট করো না। আর বাবা একটু ঘরমি ছিল যে হ্যাঁ টাকা গেতেছে, টাকা তো আসবেই নি, আবার কামাইতেছি না, আসবেন নি, কিন্তু সময় তো আসলে এক থাকে না, এটা বাবা বুঝতে পারে নাই। তো লাস্টের মুহূর্তে আমি বুঝতে পেরে আমি একদম টোটালি ঘরে থেকে 2012-এ টোটালি 2011-এর শেষ দেখতেই টোটালি সব কিছু নেওয়া বন্ধ করে দিলাম। তখন আপনি কি ইন্ডিয়াতে? না আমি দেশে, আমি আর যেতে পারলাম না, ওই যে মা বলে দিল। পরে ওখান থেকে স্কুল থেকে ফোন দিল, তো বাবা কথা বলার আগে আমি স্যারকে বললাম যে স্যার আমার অনেক অসুবিধা বাংলাদেশে, আমি আসতে পারবো না, মানে আজীব একটা দিয়া বললাম আমার অনেক অসুবিধা, আমি আসতে পারবো না। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বাবার খুব মাইন্ড আপসেট ছিল, এত শখকে পড়াইলাম, কিছু তো একটা করতে হবে ওর জন্য। তো একদিন উনি কার ধারা, কারণ একটা মানুষ যেহেতু এরকম ভাবে করে আসছে, একজনের সাথে একজন পরিচয় হয়, কিভাবে আজকে আপনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে, কালকে আমার দ্বারা একজনের সাথে পরিচিত হবে। তো এরকম উনি বললো যে বাংলাদেশের কোম্পানি আসছে, ওই অপারেটর হিসাবে লোক নিতেছে, তুই কি ইংলিশে কথা বলতে পারতাম? ইংলিশ তো মুখের বাঁচবই না, তুমি কি বলো, চাই তো একটা ইন্টারভিউ দেবো। তো আমি যাই, গিয়ে ইন্টারভিউ দিই,
ইন্টারভিউতে খুব আল্লাহর রহমত ভালো রেজাল্ট আসে, মানে মাউতারে খুব ভালো রেজাল্ট আসে। কিন্তু এখানে একটু ডোনেশন চাই। তো ডোনেশনে উনি ক্ষিপ্ত হয় যে আমি এত কিছু করে, এত কষ্ট করে, এত খাটনি করে ছেলেকে পড়াইলাম। ওই ডিরেক্টরের সামনে বলছে অনেক কষ্ট করে ছেলেকে পড়াইছি, কিন্তু এই ছেলেরা আমি ঘুষ দিয়ে আমি কাজ করাবো না, ওই না আমি ওকে আর কি করাবো না। তো বললো যে আচ্ছা ঠিক আছে ফাইন। তাই সব বললো। তো আমি এসে করলাম কি বাসায়, মানে আমার খালু আছে, ছোট খালু আছে। তো উনি তখন ওই স্টেডিয়ামে, কমলাপুর স্টেডিয়ামে এই চাইনিজে যে ব্যাটারি রিক্সা বাইকগুলো আছে না, গ্রাম অঞ্চলে চলে, তো বিক্রমপুর সাইডগুলোতে খুব চলে। তো আমাদের এলাকার এক ভাই, উনিও দোকান দিছে, আর আমার খালু এক দোকান চাকরি করে। তো খালু চাকরি করতে করতে খালু এক্সপিরিয়েন্সে একটা দোকান দিয়ে বসছে। তো খালু বলতেছে আমারে, শাওন তুমি আমার দোকানে এসে বসো, তাহলে কাজও শিখতে পারবা, একটা এক্সপিরিয়েন্সও হবে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তা আমি বললাম ঠিক আছে, কবে আসতে হবে? তোমার যখন মন চায়, আমি কালকে চলে গেছি। তো মারা বললাম মা আমি যাই। তো মা বলতেছে খাবি কি? আমি অসুবিধা দেবো না, খালু তো আছেই। মানে কি আপনি লেখাপড়া ছেড়ে দিলেন তখন? হ্যাঁ ছেড়ে দিলাম। এই মানে এটা কতটা বিশ্বাসযোগ্য যে যেখানে আপনাকে দার্জিলিংয়ে পড়াচ্ছে সেখানে রাতারাতি আপনাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেল যে আপনাদের দেশে পড়ার মতো অবস্থা ছিল না, নাকি দেশে- আপনি পড়াশোনাই করলেন না? কোনটা আসলে? আসলে আমি পড়াশোনা করলাম না। এটা আপনার বাবা মেনে নিবে? আমি বাবা আমাকে বলছে যে তুমি এখানে পড়তে পারো। আমি বলছি যে না, আমি আর পড়বো না এখানে, আচ্ছা, আমি দেশে পড়বো না। ওখানে ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন ওখানে? ওখানে না, ইন্টারমিডিয়েট দিতে পারিনি। এখানে এনে ভর্তি করে মানে পড়াতে চাচ্ছিল কিন্তু আপনি পড়েন না? আমি পড়িনি। আচ্ছা ঠিক আছে, ওকে। কত সালের ঘটনা এটা? এটা 2011-এ। 2011, ঠিক আছে। তারপর? তো তারপরে আমি বললাম যে আচ্ছা, ঠিক আছে। আমি গেলাম সকাল 9টা 9:30 বাজে উঠা, বাসে উঠে গেলাম। প্রথম লাইফে ফার্স্ট বাসে উঠি, পাবলিক বাস? হ্যাঁ। তো হেল্পার বললো কোথায় নাম? আমি বললাম ওই যে কমলাপুর স্টেডিয়ামের সামনে। বললো আচ্ছা ঠিক আছে। তো নামলাম এখানে, নাই আমার খালুকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে খালু আমি আসছি, আপনি কই? আমি এখানে, তুমি ভিতরে সোজা আসতে থাকো। আমি দাঁড়াইছি, সোজা গিয়ে দেখলাম যে খালু আছে। খালু আমাকে আরেকটা দোকানে জয়েন করে দিল, যে তুমি এখানে শিখো, দেখো। তো এখানে আমার স্যালারি ধরা হলো ফার্স্ট চান্সে 4,500 টাকা। আচ্ছা। তো আমি কাজ করতেছি, ফাট করে 1-1:30 হবে, ফোন আসছে। আমি আর কি ঘরের আমার বলতেছে, লোকটা বলতেছে যে এই কার্টুনগুলো এভাবে গুছাইবা, অথবা এই ব্যাটারিগুলো এভাবে গুছাইতে হবে। একটা ব্যাটারি 35 কেজির এভাবে উঠাইতে গেলে উঠাইতাম, মাইনে নিছি তখন আর কি। করলাম, সব কিছু করতেছি। করার পরে বাসা খালু দৌড়ে আসছে, আইসাই ওই আমার যে বস ছিল ওকে বলতেছে যে ভাই একটু ওরে আজকে বাসায় ছাড়তে হবে। কয় কেন? আজকে জয়েন করলে আজকে ছাড়াই নেবেন, এরকম কর্মচারী দিলে কি হবে নাকি? তখন খালু বলছে না, একটা সিরিয়াস বিষয়, ওরে জানায় না, ওর বাবা আর কি এটা হয়েছে, ওর বাবা স্ট্রোক করছে। তো আমার খালু বললো যে 100 টাকা দিয়া, বলতেছে তুমি এখান থেকে রিক্সা নিবা, রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। আচ্ছা। আমি বললাম যে খালু কেন রিক্সা দিয়া আবার 100 টাকা দিয়েছে? বলছে না তুমি যাও তো। তাই বললাম খালু আমার আছে ভাড়া। বললো না তুমি নিয়ে যাও, আমার নিতে শরম কিছু, তুমি নিয়ে যাও। তো আমি নিয়ে গেছি, রিক্সা নিয়ে গেছি, বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে দেখতেছি যে বাবা কীভাবে বিশেষ করে এবার শুয়েছে, যে আমি দেখা যে আমার বাবাকে আমি কখনো এভাবে শোয়া দেখিনি। মানে ফ্রাস্ট্রেটেড? মানে আমি ওই যে ওইখানে যদি আমি হার্ট পেশেন্টই হইতাম, আমি হয়তো মারা গেতাম। এবার শুয়েছে যে আমি সামনে বললাম যে কী হয়েছে? শুনছি বাথরুম পরে এসো, চিন্তা কিসে তোমার? পরে উনি এক হাত দিয়ে আমার কান্নাটা বুঝে দিতে পারতেছে না। পরে নাক নিঃশ্বাস নিল। পরে আমি বললাম যে আমার কিছু কী হয়েছে? পরে আমি বললো যে তোর জাঙ্গেরকে আসতেছে, দেখি কী হয়, মানে ব্রেনে স্ট্রোক করছে। বাস আমার তো মাথা তখনই ঘুরে গেছে। যখন আমার বসে জোর করে বললাম যে আরেকদিন দেখ মোটিভেশন করতে, তাহলে ভালো হবে না। আর যে জায়গায় গেছি ওখানে দেখছি আবু ফরেনাররাও আসে, চাইনিজরাও আসে, আমি দেখি যদি ভালো লাগে তাহলে কিছু করব। তো বলতে আবু মানে কিছুই বলে না। তখন আমুরে আর কি দুপুরবেলা নাকি খাইতে বললে, এই পরের দিন বলছে আর কি আমুরে যে ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখছি, ছেলে নিজে গাড়ি চালায়, কতজনের গাড়ি ভেঙে দিচ্ছে, রিক্সা ভাঙছে, আমি নিজে জরিমানা দিয়ে আসছি, মা পচাইছি ওর লেগে মাসের কাছে। আর এই ছেলে আজকে কাজ করব। পরে মা বলতেছে যে তুমি পাচ্ছ এখন, ওরও তো শেখা দরকার, শিখুক। তখন কি খুব কাজ করি, শিখি। তো আমি যখন ইনকাম করা শুরু করি, 6 মাস পরে পাশের লোক আমার একটা দেখা, মানে মার্কেটিংয়ের একটা ভ্যালু দেখা আর স্পোকিং দেখা, মানে দেখতেছে কি একটা চাইনিজ আসছে, একটা ডিক্টেটর নিয়ে আসছে, ওকে 3,000 টাকা দিতে হবে সারাদিনে। এখন বসের সামনে বসে রয়েছে,
এখন এই ব্যাটারিটা চলবে না। আর ও একটা কথা বলছে এরকম যে মানে ও চাইনিজটা বুঝতে পারে না, কিন্তু ও যে ইংলিশ আমার বসকে বলতেছে যে ব্যাটারিটার প্রাইস এত, কিন্তু ওইখান থেকেও কমিশন খাইতেছে, আবার আমার বসের থেকেও কমিশন খাইতেছে। আচ্ছা, তো আমি ফট করে বললাম যে না ভাই, আমাদের ব্যাটারিটা চলবে না, আমরা এই ব্যাটারিটা নিব না। তো ডিক্লেয়ার বলতেছে আপনি কি? তো আমার বস বলতেছে ও আমার কর্মচারী, আমার দোকানে থাকে। মানে পরে আমি বললাম যে ভাই, ইংলিশটা শুধু আপনি না, ইংলিশটা অনেকজনই জানে। এখন ভ্যান গ্যারেলার ABCD পারে, 1 2 3 পারে মোবাইল টিপতে টিপতে। পরে বলছে আপনি ইংলিশে কথা বলতে পারেন? হ্যাঁ বুঝতে পারি, কথা বলতে পারি, কোনো ফ্যাক্টই না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাকে সে ভাই এরকম করেন না। পরে পাশের এক ইম্পোর্টার আমাকে বলতেছে পরের দিন, উনি আমাদের এলাকায় পাশেই থাকে, আমি আগে জানতাম না। তো কবির ভাই বলে রাখা ভালো, খুব একটা অমায়িক মানুষ। উনি রানিং আমাকে বলতেছে শাওন, তুই আমার দোকানে চাকরি করবি? আমি বললাম ভাই আপনার দোকানে চাকরি করবো, আর দোকানে চাকরি ছেড়ে দিয়ে বেতন দেয় কত? আমি 4,500 ভাই, কাউর খরচ, ঘরের খরচ কিছুই না ভাই। কিছুই দেন? আমি কই না, আমার দোকানে সব 5,000 টাকা চাকরি বেতন দিব, আর একটা গাড়ি বিক্রি হইলে 100 টাকা কমিশন তোর, আর পার্টি যদি তোর কিছু দেয় এটা পার্টি দিলে দিল, না দিলে না দিল। আমি ঠিক আছে, আর যাতা দিল তোর সাথে আমার সাথে একসাথে, তো গাড়ি ভাড়া লাগবো না। আমি থাকি জুরেন, তুই থাকি পোস্তগোলা, পাশাপাশি, তুই জুরেন থেকে হাইটা বাসায় চলে যাবি। তো এরকম করতে কি বেরোবে 2013 আসলো। আমার কাকারা আমার বাবার সাথে খুব মিসবিহেভ করে, খুব মিসবিহেভ করতে থাকে। তো এক পর্যায়ে এরকম চলে যায় কি আসলে আব্বু একটু দুপুরে ঘুমাইতে যেত। একটা মানুষ একটা পর্যায়ে থেকে এভাবে কেন করে আপনার বাবার সঙ্গে? মানে ওই যে বাবা বলছিল যে বাড়িটা তো আর কি করছে, যেহেতু বাইরা তোরা থাকবি না, তোরা 3 জন আছো, আমরা 4 ভাই, যেহেতু 4 তলা বাড়ি করছি, তোরা 3 ভাই থাকিস না, আমি তো দিনে চলে যাবো, একটা কথা বলা হয়েছিল আর কি। কিন্তু যেতে পারে না বলেই মিসবিহেভ শুরু হয়। তো মিসবিহেভটা শুরু, আর আমাদের ফ্ল্যাটটা তো করছে আব্বা একদম আর কি 4 রুমের একটা ফ্ল্যাট, আবার অ্যাটাচ বাথরুম, সাথে একটা অ্যাটাচ টেরিস গার্ডেন। মানে দাদার বিল্ডিং ভাঙা হয় নাই, দাদার বিল্ডিং এর সামনে বাবা দোতলার উপর একটা গার্ডেনের মতো করছে আর কি। তো ওই বিষয় না, ছোট একা শুধু দাবি করে পুরা বাড়ি আমার, যাকে মারছে আর কি আমি, পুরা বাড়ি আমার। তো সবাই যাই পরে এখনো বলতে থাকে, এগুলো ইগনোর করে চলি। তারপরে বলতেছে যে ওনারা এটা দুপুরে ঘুমাইতেছে, তো উপরে থাকতো কাকা, দৌড়দা নিয়ে এমর খান স্যারের কাছে গেত ধানমন্ডিতে তোরে, যে স্যার আমার ছেলের ঠান্ডা লাগছে না জ্বর লাগছে। মানে এখন মনে পড়ে থাকবে সব কথা। তারপর বাবাকে মিটফোর হসপিটালে নিয়ে যাই, তখন পালস ছিল 5। আমার তো একটা কম, মানে প্রচুর কম পালস, 5, অনলি 5। মানে ভাবছি যে এটা মানে হারা ফেলো, মানে এরকম আর কি। আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কি চাবো, আর আমি কাছে কি চাবো, মানে আমার তো হাত পা সবই কাঁপতেছে যে আমার এটাই সব সম্পদ, এই চলে গেলে তো আমার জীবনে আমার এখন করুমটা কি আর কি। পরে ফট করে দেখি যে না, বাবা সুস্থর দিকে দেখলাম, রাত্রে ডাক্তার এসে সুস্থ দেখলো, তো বললো না ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু 1 সপ্তাহ রাখবো আমরা ট্রিটমেন্টে। তো 1 সপ্তাহ থাকলো, এর 1 মাস না যাইতেই আবার সেকেন্ড স্ট্রোক করলো। মানে অর্থের চিন্তায় এরকম অর্থের চিন্তায় মানে আমির থেকে ফকির হলে যে অবস্থাটা হয়। আর দেখা গেছে ঘরে আমি যখন সামগ্রী কিছু নিয়ে আসতাম খাবার, উনি পছন্দ করতো খুব, ক্লাব স্যান্ডউইচটা খুব পছন্দ করতো। আমি দেখতাম কোনো সময় ডিসেন্ট থেকে অথবা কোনো ভালো একটা আমাদের যাত্রাবাড়িতে শহীদ পার্ক রোড আছে একটা, ওইখানে 90 ডিসেন্ট আছে, ওইখান থেকে পিৎজা আনার জন্য একটা স্যান্ডউইচ, আর ছোট ভাইয়ের জন্য একটা কেক, 4-5টা কেক। মানে দেখ সারাদিনে 1500 টাকা 2000 টাকা ইনকাম হয়েছে, ওই 1000 টাকা এখানে আর কি কেনাকাটা করছি। কোনোদিন খালি হাতে বাড়িতে ফিরতাম না, বাবা এটা ফলো করতো। তো একদিন একটা দুর্ঘটনা ঘটাই আমি। তো ঘটনার পরে বাবা খুব রাগ হয়ে আমারে বলে চাকরি টাকরি করা লাগবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর করি না। তো করে আসার পরে সেকেন্ড স্ট্রোক হইল। সেকেন্ড স্ট্রোকের সময় আজব ঘটনা, উনি একা হাইটা গেছে। আচ্ছা, উনি একা হাইটা আর্মি ক্যাম্পের গেট পাড়া রিক্সা নিয়ে উনি মিটফোর হসপিটালে গিয়া উনি ইসিজিতে বসছে যে আমার হার্টের ব্যথা উঠছে, দেখেন তো কি হয়েছে। ডাক্তার বলছে আপনার তো স্ট্রোক করে ফেলছেন, আপনি আসলেন কিভাবে, আপনার সাথে কি আসছে, কাউরে বলে না বলে আসছে। তো যখন আমার বাবা সেকেন্ড স্ট্রোকে, তখন হসপিটাল থেকে খবর দেয় আমার মাকে।
তখন আমার মা, আমার এক চাচতো ভাই আছে, চাচতো ভাই আমার ফোন করে বললো ভাইয়া তুমি কই? বললাম যে ভাই আমি তো আছি, বাইরে আছি। বলছে ভাইয়া যেটা তো স্ট্রোক করছে আবার। তো আমি তখন কত এখান থেকে উঠে আবার যাই দৌড়া হসপিটালে। হসপিটালে গিয়ে বাবা বসে রয়েছে, বেডে বসে রয়েছে। আবু কি হয়েছে? কথা বলে না আমার সাথে বেশি একটা। বাসায় নিয়ে আসলাম ওনাকে আবার 4-5 দিন পরে। তো ডাক্তার একদম সাফ, মানে আপনি সিগারেট ধরতে পারবেন না, আপনার চাটাও বেশি খেতে পারবেন না। আচ্ছা, স্মোক করতো? হ্যাঁ, আবু একটা বলতে গেলে চেন স্মোকার চেন ছিল। স্মোকার ছিল। আচ্ছা। ডাক্তার না করে দেওয়াতে তো আমার কাকা, সবাই তো আর একরকম হয় না, তো দুষ্কাকার আর কি, যারা সৎ কাকা বললেন তাদেরও আপন বলতে হবে। তারা এখন একটু ভাবলে আমাকে, যদি আমি 3 বেলা 2 বেলা খাই, তো আমার ওই সৎ চাচারে আমার খাওয়াইতেছে আর কি বলতে গেলে। আমি বলি যে কি করতে কি হয়, কি করা যায়, তুমি একটা কিছু করো, এভাবে চললে হবে আবু? তুমি অপারেশন করাও, কি করো? কয় কিছু হবে না, চিন্তা করো কেন। আর আমার ছোট ভাইটার নাম হইলো সোয়েব, কিন্তু ওরা আমরা পিপি বলে ডাকি আর কি, আদকেরা পিপি বলে। তো বলে ওর দিকে একটু খেয়াল রাখবে, এটি। তো দেখা গেছে কি স্ট্যান্ডে বসে, আমার চৌরাস্তা বসে রয়েছে, দোকানদারকে বলতো এক কাপ চা দে, কবে রং চা আছে। কিন্তু পাশের জন যখন দুধ চা খায়, উনি ক্ষিপ্ত হয়ে বলতেছে তুই পাশের জনের দেশ আর তুই আমার দেশ না, কে লেগা আপনার দিমু না, আপনি তো অনেক টাকা পায়। মানে মানুষ আর কি ইগনোর করে কি, মানে ওনাকে দিবে না, ওনাকে একটু রাখতে চাইতেছে মানুষ। তো উনি বুঝতে পারে। তো একদিন নাকি আমাদের এলাকার একজন, মানে আমার এক জ্যাঠা হয়, আবুতে বয়সে বড়, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো উনি আব্বুরে বলছিল যে একটা সার্জারি করাও, অসুবিধা কি, 2-2.5 লাখ 3 লাখ টাকার মতো লাগে, একটা সার্জারি করায় ফেলো। তো এই ডিসেম্বর মাসের 7 তারিখে আব্বুর মৃত্যুবার্ষিকী গেল, আচ্ছা 4 বছর হলো। তো উনি বুধবার দিন বলছে আব্বুরে যে ভাই আমার মনে হয় আমি আর বাঁচবো না। ওকে। তো এই শনিবার দিন রাত্রে মনে করেন আমি আসছি বাসায়, কাজ শেষে, কাজ করি না, মানে বেকার হয়ে গেছে, আসছি বাসায়। তো বাহুবলী ছবি দেখাইতেছে, বাহুবলী পার্ট 1 তখন দেখাইতেছে। ছবি শেষ, ভাত খাওয়া শেষ হইলো। তো দেখি আবু, আমি কাবু তোমার অসুবিধা হইলে আমি ভাত নিয়ে কম্পিউটার দেখি আর করি গা। তোমাকে না খা, ওইটা বাবার শেষ কথা ছিল। খাইলাম, খায়া ওখান থেকে বের হলাম। বের হইয়া সর্বোচ্চ 15 মিনিট, কি ভাই সর্বোচ্চ 15 মিনিট একটু কুলি টুলি করে পানি টেনে খেয়েছি। মেন ডোরটা দেখলাম লাগাইছে কিনা, কারণ নিজের সবাই ভাইটা বাড়ি হলো আরেক বাড়ি, চেক করে আমি মাত্র বিছানায় এসে, আমার ছোট ভাইটা তখন 4 বছরের, ও মাত্র আর কি আমার সাইডের, ওর একটু সাইড করে দিয়ে কম্বলটা দিলাম, দিয়ে আমি মাত্র সাইড হয়েছি। এর ভিতরেই ফাট করে মানে একটা আওয়াজ আসলো, করে একটা আওয়াজ আসলো, কানটার ভিতরে এরকম ভাবে লাগলো যে ওই ঘর থেকে তো, আর আমু চিখে দিছে। সাথে সাথে ওই ঘরে যাওয়ার পরে মানে বাবা এক ফাল দিয়া মানে কোলে, মানে ধরছিও না কিভাবে যাবো কি হয়েছে। তো বলতেছে যে উনি, আপনি দেখলে বুঝবেন উনি এভাবে বসছে ভাই, স্ট্রোকের ওই ঘরে আটকে গেছে, মানে শেষ আর কি। বলতেছে যে কই পিপি কোথায়, আমার ছোট ভাই, আমার ছোট ভাইকে আদর করে পিপি বলে, যে ও কোথায়, ও কোথায়। আমি বলছি আছে তো ঘুমা রয়েছে। মানে ফট করে আমার কাকা ফোন দেই, কাকা এই অবস্থা, হসপিটালাইজ করতে হবে। কাকার সাথে সাথে দৌড়ায় আসে, সব কাকাই আসে, আইসা নিয়ে যায়, হসপিটাল নিয়ে যাওয়ার আমি গেছি আব্বুর সামনে। তো ডাক্তার আইসা পালস 13-14 দেখতেছে। তো উনি ইসিজি থেকে মানে ওই ডাক্তারকে বলতেছে যে বেডে যাব। তো প্রায় শেষ স্যার। তো শেষ করলো। তো যখনই বেডে গেল, মানে ওনার ব্যথা তো সহ্য হইতেছে না, কিন্তু উনি তো বলতে পারতেছে না। কিন্তু আমি সামনে গেছি, আমার এরকমভাবে কীভাবে একটা ধাক্কা দিল, মানে হাত দিয়া, আর চোখ, মানে আমার বাবার চোখ, মানে আমার বাবা আমাকে একটা কথা শিখাই গেছে যে জীবনে তুমি হাসি আর চোখ গড়ো, কাউরে দেখাইবে না তোমার। তো উনি যখন আমাকে ধাক্কা ধরবো, চোখটা দেখলাম, মানে এই চোখ আমি আগেও যখন দেখছি, যে যখন রাগ করতো উনি, যে ওনার রাগে যে উনি যে করতেছে, ওনার চোখ এরকম বড় হয়ে, মানে আপনার আমার 4 চোখ মিলে এরকম চোখ, মানে চোখ বড় হয়ে গেছে। উনি অক্সিজেন দিতেছে, উনি রাখতেছে না। ডাক্তার ওনারাকে শোয়া, মানে 2টা ডাক্তার হাত ধরছে, আর আমার 2 কাকা 2 পা ধরছে। একজন আরেক ডাক্তার এসে কাঁধ ধরছে, কাঁধ ধরে ওনাকে উনি মাস্ক রাখবেই না। যখন মাস্ক আমাকে সরাই দিল, সরাই দেওয়ার পর ডাক্তারের দিক তাকায় আমার দিক তাকায় বলতেছে, মানে লাথিও দিতেছে আমারে, মানে লুঙ্গি পরাও বুঝতে পারেন, লাথিও দিতেছে আর কি। তা আমি ভাবছি যে হইতে পারে আমি থাকলে দেখা গেছে একটা যে কাছে মানুষ থাকে, সে সামনে যদি কষ্ট পায়, সে আরো একটু কষ্ট পাইতে পারে।
কারণ আমারও মাথায় খুব সমস্যা আর কি, একটা সমস্যা ছিল, তাও বাবা এরকম ভাবতো। তো এই আমি বেরোয় শুধু সিঁড়িতে বসলাম 3-4 মিনিট 5 মিনিট হবে, বাবাকে নিয়ে আসলো লাশ হিসেবে। নিয়ে আসার পরে শুধু এতটুকুই জানতে ইচ্ছা ছিল যে কিছু তো বলতা, এত আদর করছো, এত কিছু দিছো, কিছু বলতা। একটা মেলে নিয়ে ঘটনা ঘটছিল আমার সাথে। কীভাবে জিজ্ঞেস করবেন, র্যাব অফিসে আমাকে রাত্রে আটকায় রাখছে, আমাকে পানিশমেন্ট দিছে, আমাকে শুধু 5 ঘন্টা আটকায় রাখতে পারছে। বাবা বের করে নিয়ে আসছে, তাই তো? হ্যাঁ। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে আসছে আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ছোট্ট একটা বিরতি শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছি। যেখানে আমরা ছিলাম, আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো? বাবা মারা গেল। তারপরে বাবা মারা যাওয়ার 3 মাস ভালোই ছিলাম, সবাই একটু ভালোভাবে দেখতো। তো এই 3 মাস পর থেকে আমাদের একদম ডাম্প হয়ে গেলাম আজকে এন্ড অফ দিস, এখন পর্যন্ত কেউ 2 টাকা দেওয়া সাহায্য করে না, অথবা যারা ওনার দ্বারা কাজ শিখছে, আমি ওনাদের কাছে গেছি যে কাকে একটা কাজ দেন, একটা কাজ দেন। আমি এরকম না যে বাপের নাম নিয়ে চান্দা উঠা খাইতে দিয়েছি, একটা কাজ দেন, কাজ করে খেলে সকালে টাকা খেলে আল্লাহ খুশি হইব, একটা কাজ দেন। ওনারাও কাজ দেয় না। মানে তখন বাবার ওই কথাটা মানে এরকম, এখন এরকম আমার ছোটো ভাইটা, মেজো ভাইটা, ও লাস্ট স্টেজে এসে পড়াশোনা শেষ করে ও বন্ধ করে দিল। এখন ও নিজে 2 টিউশনি করে, টিউশনি করে ছোটো 1,500 টাকা পায় 2 টিউশন থেকে। ওর এই 1,500 টাকা ও দেখা গেছে আমি কিছু কন্ট্রাক্টে কাজ নিলে নেই, যেহেতু দেখা গেছে কন্ট্রাক্ট কাজ এরকম পাই কিছু হালকা পাতলা। যদি কন্ট্রাক্টের কাজ বলতে, কন্ট্রাক্ট কাজ বলতে যদি আপনি বলেন যে বিশ্বাস করে দেয়, যেহেতু যে শাওন তোমার এই জিনিসটা এখান থেকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে, আমি আপনাদের কিছু চাইলাম না, আর আপনি আপনার মুখ দিয়ে বলেন যে আমি ক্লিয়ার হলাম না, সেটা কি বৈধ না অবৈধ সেটা তো আপনাকে বলতে হবে। না, ওটা আপনার অবশ্যই আপনাকে, আমি যখন জিনিসটা নিব আপনাকে জিজ্ঞেস করবো না যে জিনিসটা কি। তো তখন এরকম দেখা গেছে কেউ এরকম, আমার অনেক একটা ভাই আছে, ও একটা ফার্মে আছে, ফার্মে চাকরি করে। তো আমাকে অনেক সময় বলতো যে একটা গাড়ি ঠিক কর, ওই ট্রলি নিতে হবে, খাবার ভুসি নিতে হবে। তো এখান থেকে আর কি বুঝতে পারছি। করতাম। এক্সট্রা কাজ করেন আপনি? Extra কাজ। কন্ট্রাক্ট কাজ না, এক্সট্রা কাজ, Extra- কাইন্ড অফ কন্ট্রাক্ট। এক্সট্রা কাজটা করি। কিন্তু এখন পর্যন্ত মানে আমার আপন কাকাদের বাবা এত করছে, মানে ওদের ছাদ নাই, ছাদ করে দিছে, সব কিছু করে দিছে, পানির মোটর লাগাই দিছে, সব কিছু করে দিছে। কিন্তু ওই বাবার মিলাদ পড়াবে, আমার কাকা আমারে বলতেছে সবার সামনে, মানে আমি মহল্লার এক দোকানে আমি সদাই নিতেছি, আসিস মিলাদ আছে, আর আমার তো খেলা আছে, আমার তো বাবা গেছে। কিন্তু ওনার খেলা যে ওনার জাসকা ওনার বাবার মৃত্যুবার্ষিকী উনি যায় না ওনার বাবার কবরস্থানে, মানে এতটুকু মিলাই। এরকম বলি অনেক সময় আমি রাগ কইরা ঘরে, যে আব্বা মুখ কাছে কিছু বলতো না কেন, কষ্ট চাপায় রাখতো কেন, ওনার লস তো জীবনে দেখতে চাইনি। দরকার পড়লে পড়তাম না, দরকার পড়লে কিছু আইসা এখানে কিছু করতাম, ওনার সাথে থাকলে তো কাজ শিখতাম, লোকের সাথে পরিচিত হইতাম, ঢাকা শহর চিনতাম ভালো করে, পল্লীগুলি চিনতাম ভালো করে। তখন মার সাথে এখন আমি আমার মার সাথে প্রায় 2 বছর ধরে কথা বলি নেই, ঝগড়াঝাটি নিয়ে। মা আমার সাথে কথা বলে না, আমিও বলি না, আমার কাজ নাই,
একটা ছোট মেজো ভাইটাও বড় হয়েছে, প্রায় 22-24 বছর হয়ে গেছে। ও আর কি টেশনের কথা বলে যে এত এত লুটাইছে পুটাইছে, অন কোনো কাজ করে না, কিছু করতেও পারে না। মানে সেই জন্য আমি ঘরে ওই আমার রুমেই শুধু আমি ঘুমাই, খাইলে খাই, না খাইলে না খাই। যে পর্যন্ত পকেটে টাকা থাকে সবাই জিগে যে কেমন আসো। যেমন এমনও বন্ধু দেখছি যে পকেটে টাকা আছে, সারাদিন আমার পিছিয়ে ঘুরছে। না কিন্তু আমি একটা জিনিস জানি